শুভ সকাল প্রিয় দর্শক, ঈদ মোবারক। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। দর্শক, ঈদের এই আনন্দঘন মুহূর্তগুলো আরও বেশি আনন্দময় করবার জন্য আমরা কিন্তু আপনাদের এবং আমাদের প্রিয় মানুষদের নিয়ে হাজির হচ্ছি আমাদের এই রাঙা সকাল অনুষ্ঠানটিতে। আজও আমাদের সঙ্গে তেমনই একজন রয়েছেন, তিনি কে সেটি রুম্মান জানাচ্ছি পুরো রাঙা সকাল পরিবার আছে, একই সঙ্গে আছি কাজী রওশনারা সাকি এবং সেই সাথে রয়েছে আমি রুম্মান। দর্শক, শুভ সকাল এবং আমার পক্ষ থেকে আপনাদের ঈদ মোবারক। নিশ্চয়ই ঈদ ভালো কাটছে এবং ঈদের সুন্দর সুন্দর অনুষ্ঠান আপনারা মাছরাঙা টেলিভিশনে দেখছেন। মাছরাঙা টেলিভিশনের সাথেই থাকবেন। সাকি, ঈদ মোবারক। ঈদ মোবারক রুম্মান, কেমন আছো তুমি? আমি তো খুব ভালো আছি, আজকে একটু বেশি ভালো আছি, কারণ আমার একটা ইচ্ছে ছিল, স্বপ্ন ছিল, আমার একজন প্রিয় মানুষের সাথে আমি। কেন আমার বলছো রুম্মান? আমারও কিন্তু ভীষণ প্রিয়, আমাদের সবার, কিন্তু আমি আমারটা বলছি যে তার সাথে আমি একটা দীর্ঘ আড্ডা দিব ক্যামেরার সামনে, কারণ ক্যামেরার পেছনে তো আমি তাকে সেই ছোটবেলা থেকেই দেখছি। তবে আছে এত পরিণত, কে আছেন তার পরিচয়টা আমি না, তুমি জানাবে। আচ্ছা, গানে গানে তার অভিনীত কোনো চলচ্চিত্রের থেকেই তুমি গানটা গেয়ে ফেলো। যদিও কিছুটা ভয় হচ্ছে, কারণ তিনিও একজন আর্টিস্ট, গানের আর্টিস্ট। না, তিনি ক্ষমা করে দিবেন, দর্শকও ক্ষমা করে দিবেন, কারণ তুমি সঙ্গীত শিল্পী না। তারপরে তুমি চেষ্টা করো। আমি চেষ্টা করছি। বাহির বলে দূরে থাকো, ভেতর বলে আসুক না, ভেতর বলে দূরে থাকো, বাহির বলে আসুক না। এখন তুমি বলো, কে আছেন? অবশ্যই দর্শক, সুন্দর চেহারা, সুন্দর মন, সুন্দর গুণ, সব কি একসাথে সৃষ্টিকর্তা কাউকে দেন? অবশ্যই দেন। আমাদের আজকের অতিথির বাহির বলে তিনি সুন্দর, আর ভেতর বলে তার মতো সুন্দর মনের অভিনয় শিল্পী আমাদের দেশের গর্ব। প্রখর সেন্স অফ হিউমার তার, সে কারণে তিনি বলতে পারেন আই লাভ মিরার্স বিকজ দে লাভ মি। তিনি টেলিভিশনে যতদিন অভিনয় করেছেন ততদিনই দর্শকরা তার ভালোবাসার আশ্রয়ে থেকেছেন। ভীষণ মায়াবতী এই অভিনেত্রীকে আমরা ভালোবাসি, তাই ভালোবেসে যাই। যে কোনো মাধ্যমে তার অস্তিত্ব আমাদের জানিয়ে দেয় তিনি সেরা। মাঝে মাতৃত্বকালীন ছুটির কারণে ডুব দিয়েছিলেন, তবে সম্প্রতি আবারও ফিরে এসেছেন বিজয়ীর বেশে। নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন, পেয়েছেন রেকর্ড 13 বার মেরিল প্রথম আলো পুরস্কার। হ্যাঁ দর্শক, তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় নুসরাত ইমরোজ তিশা। তিনি সেরা আমরা জানি, কেন সেরা সেটি আজ আমরা আবিষ্কার করার চেষ্টা করব। শুভ সকাল, ঈদ মোবারক। শুভ সকাল, ঈদ মোবারক। অনেক গান, অনেক বকবক করলাম না, আমি মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম যে এত সুন্দর করে কথা বলছিলা তোমরা দুইজনই, খুব সুন্দর লাগলো। এবং নিজের সম্পর্কে যখন আমি শুনি, এবং স্পেশালি রুমান ভাই তোমার মুখ থেকে যখন শুনি, আমার নিজেকে মানে আসে না, খুবই আবেগে আপ্লুত হয়ে যায়। কারণ আই থিঙ্ক তুমি আমাকে সবচাইতে ছোট থেকে, মানে আমার শুরু থেকে তুমি আমার সাথে ছিলে এবং শুরু থেকে আমাকে দেখে আসছো। সো এখন এই মুহূর্তে যারা আমার ছোট থেকে সাথে ছিল, তারা যখন আমার সম্পর্কে ভালো কিছু বলে, আমার খুব ভালো লাগে। আমরা আসলে ঈদের রাঙা সকালে যেহেতু আছি, ঈদ চলছে, মানে ঈদের সময় তো আসলে আগেও যেটা ছিল 5-7 দিন একটা ঈদ হতো, এখনো তাই। যতদিন টেলিভিশন অনুষ্ঠান হয় ততদিনই নাকি ঈদ হয়। তো ছোটবেলার ঈদ সম্পর্কে আমরা একটু শুনতে চাই যে কেমন ছিল। ছোটবেলার ঈদ তো আসলে আই থিঙ্ক সবারই খুবই মজার যায়, কারণ কোনো রেসপন্সিবিলিটি থাকে না। আছে না, রোজার ঈদে আমাদের মানে মাথায় থাকে যে সালামি নিতে হবে, আর কিছু লাগে না। আর কুরবানি ঈদে আসলে আরো কিছু থাকে না, গরুর মাংস খেতে হবে, এই ছাড়া তো আসলে কোনো চিন্তা ছিল না, নতুন নতুন জামা পরতে হবে। সো আমার মনে পড়ে আমার বাবা মারা যাওয়ার আগ পর্যন্ত আমার ঈদগুলো খুবই স্বপ্নের মতো কেটেছে। বাবা মারা যাওয়ার পরে আসলে ঈদগুলো রেসপন্সিবিলিটির মধ্যেই কেটেছে। সো আমি ওই স্মৃতিটাই নিয়ে ধরে, আমার কাছে মনে হয় ইলহামকে যদি ওই সময়টা দিতে পারি, আমার জন্য মনে হয় মা হিসেবে আমি সার্থক হব, যে সময়টা আমার বাবা আমাকে দিতে পেরেছে। সো দ্যাট ওয়াজ ইন্টারেস্টিং। খুবই সুন্দর একটা ঈদ কাটতো, জামা কাপড় নিয়ে খুবই হই হুল্লা করতাম, সালামি কে কত পাবে। আর যেহেতু আমার অনেকগুলো ভাই, আমি একমাত্র বোন, সো আমার কাজিন টাজিন সব দিকে খালি ছেলে আর ছেলে, আমি একাই ছোট একটা মেয়ে, তো আমার প্রায়োরিটিটা বেশি থাকতো। দর্শকদের এই ফাঁকে একটা তথ্য আমি দিতে চাই। তিশা একটু আগে বলছিলেন যে তার বাবা যতদিন বেঁচে ছিলেন, সেই ছোটবেলায় তিনি বাবাকে হারিয়েছেন, এবং
বাবাকে হারাবার পর থেকে তিনি ঈদে কখনো নিজের জন্য কিছু কেনেননি, ঠিক বলেছে? এক্স্যাক্টলি। আমি কখনোই মানে নিজের জন্য ঈদে আব্বু মারা যাওয়ার পর কখনোই কেনা হয়নি। তবে আমি এখন যেটা করি, যখন থেকে আমার রেসপন্সিবিলিটি এসেছে যে আমাকে অনেক কিছু করতে হবে জীবনে, তখন আমি আমার বাসায় যেই হেল্পিং হ্যান্ডসগুলো আছে আমি সবসময় তাদের জন্য জামা কাপড় আগে কিনি। তাদের যেই নিড আছে বা তারা যেটা চায় আমি সেটা ফুলফিল করার চেষ্টা করি। তারপরে আমার পরিবারের অন্যান্য সদস্যদের জন্য কেনাকাটা করি, কিন্তু নিজের জন্য আসলে কখনোই একদমই কেনাকাটা করা হয় না, মনও চায় না। তবে হ্যাঁ, বিয়ের পরে সরার গিফট করে, সেটা আলাদা বিষয়। বিয়ের আগে ভাই বোনরা বা মা এই যে নিজের জন্য কিছু কিনতেন না, মানে সেই দিক থেকে কি বলা হতো আসলে? না, কেন কিছুই কিনছো বলা বা হতো না। নিচ্ছো আমি না? আসলে অনেক প্রিভিলেজ, বিকজ আই গট সাচ আ লাভলি ফ্যামিলি। আমার মা বা আমার ভাই, পরিবার বলতে তো এই দুইজনই আমার কাছে আছে। আমাকে কখনো আমার কোনো কাজে বা আমার কোনো ডিসিশনে খুব একটা বাধা দেয়নি। স্পেশালি আমাকে সবসময় সাপোর্ট করা হয়েছে যে ঠিক আছে, ও যেটা করতে চায় করতে দাও, কারণ ওই বিশ্বাসটা তাদের মধ্যে ছিল যে আমি কোনো রং ডিসিশন নেব না। সো এই জায়গাটা তো আমি পেয়েছি, এজন্য এই যে নিজের ডিসিশন দায়িত্ববোধটা, মানে এটা তো নিশ্চয়ই পরিবার থেকেই এসেছে। এটা কি অবশ্যই বাবা পরিবার মা থেকে, কার অবশ্যই প্রভাবটা বাবা ছিল মার বেশি? শিক্ষাই তো সবচেয়ে বড় শিক্ষা। নিশ্চয়ই। আমি দেখেছি সবসময় যে আমার বাবা কিভাবে তার বোনদেরকে প্রায়োরিটাইজ করতো, বা তার বোনদেরকে একটা সময় দেওয়া বা যে রেসপেক্টের জায়গাটা, সেই জিনিসটাই তো আসলে আমার মধ্যে এসেছে। সো সেটা থেকেই আমি সার্ভ করছি আমার সন্তানকে। আমার সন্তানও আশা করি সবাইকে রেসপেক্ট করতে শিখবে। অবশ্যই। তো ছোটবেলার গল্পে আরো থাকতে চাই। ভিকারুননিসা নূন স্কুলে, রাজশাহীতে তো জন্ম 20 ফেব্রুয়ারি, তারপর ঢাকায় চলে আসা, ভিকারুননিসা নূন স্কুলে ভর্তি হয়। সেখানকার সময়টা কেমন ছিল? তারপরে হামিদা আলী ম্যাডাম, জামানারা ম্যাডাম, তাদের সম্পর্কে একটু শুনি। আমি আবারও বলবো যে আমি খুবই লাকি একজন মানুষ। আমি যখন ক্লাস 9-এ আমার বাবা মারা যায়, তখন আসলে ম্যাট্রিক পরীক্ষা দেওয়া নিয়ে সবাই খুব কনফিউজ ছিল যে আমি দিতে পারবো কি পারবো না, কারণ এমন একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে আমার টেস্ট এক্সামও খুব খারাপ হয়ে আসছিল, যে টেক্সট এক্সামে খুবই খারাপ ছিল। তো আমাকে আসলে এক্সামে যাওয়ার মতো সিচুয়েশন ছিল না। তখন জামানারা ম্যাডাম আমার বন্ড সাইন করে এবং বলে যে ওকে আমি গাইড করব এবং ও ভালো করবে। এবং আমি যতটুকুন সম্ভব, আমার মেধা যতটুকুন, আমি ততটুকুনই ভালো করেছি। আমার টিচাররা অনেক খুশি ছিল আমার উপর। এই রেসপন্সিবিলিটিটা বা এই দায়িত্বটা, এইটুকুন জায়গাকে কয়জন স্টুডেন্ট বা কয়জন টিচার দেয় এবং স্টুডেন্ট পায়। তো আমি ভিকারুননিসার সময়টা আসলে আমার জন্য খুবই সুন্দর একটা সময় ছিল। আমার অনেক স্ট্রাগলের সময় ছিল, বাট আমার ফ্রেন্ডস বা আমার টিচার্সরা যেইভাবে সাপোর্ট করে আসছে আমাকে, এটা অ্যামেজিং ছিল। বিকজ আমার মনে আছে আমি প্রচুর কাজ করতাম, ফটোশ্যুট করতাম, বিকজ মানে আমাকে অনেক কিছু মেনটেন করতে হতো। তো আমি কলেজে যে ঘুমাতাম বেশিরভাগ সময়। সো আমার ফ্রেন্ডরা নোট তুলে নেওয়া, যে ওকে নোটটা আমি পরে দিয়ে দিব, টিচাররা আচ্ছা ঘুমাচ্ছে, আচ্ছা ঠিক আছে থাক, বাদ দাও না, তোমরা ওকে বুঝাই দিও আমি কি কি বলছি। সো এই প্রায়োরিটিটা বা এই জায়গাটা তো সবাই পায় না। সো ওই জন্য বলবো যে আমি খুব লাকি একজন মানুষ। একদমই তাই। এবং শিল্প সংস্কৃতির চর্চাটা তো একদম ছোটবেলা থেকেই আসলে আপনার ভেতর, মানে বলা যায় যে আপনিই তৈরি হয়নি, পরিবারের একটা বিশাল প্রভাব, মানে যেটা আসলে আমরা যতটুকু জেনেছি যে বাবার প্রভাবটা ছিল সবচেয়ে বেশি। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে আমার ফ্যামিলিতে যে সবাই শিল্প সাহিত্যে করতো সেটা কিন্তু না। আমি একা যে মিডিয়াতে কাজ করছি, বাট আমি এতটুকুন বলবো যে আমার বাবা একটা কথা বলতো যে তোমাকে পড়াশোনায় ভালো হতে হবে, ফার্স্ট হতে হবে, সেকেন্ড হতে হবে, এটা না। আমার ছেলে অনেক পড়াশোনায় ভালো, বিকজ ও পড়াশোনা পছন্দ করে। আমার ভাই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, কারণ সে পড়াশোনাটাকে এনজয় করে। তুমি সেটা করো যেটাকে তুমি এনজয় করো। তোমাকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় অনেক ভালো রেজাল্ট কিছু করতে হবে না। তুমি কি করতে চাও? আমি যখন যেটা বলতাম যে বাবা আমি গান করতে চাই, ওকে ফাইন গান করো। না আমি নাচতে চাই, ঠিক আছে টিচার রেখে দিচ্ছি, নাচ শেখো। বা আমি এটা করতে চাই, আচ্ছা ঠিক আছে তুমি ওটা ট্রাই করে দেখো কোনটাতে বেটার। সো আমাকে কখনো কোনো কাজে বাধা দেওয়া হয় নাই। এই কারণে হয়তো বা সেই ফ্যামিলির বিশাল সাপোর্টটা ছিল বলে কিন্তু আজকে আমি এখানে বসে বলতে পারছি। এবং আমি সবসময় প্রত্যেকটা মা বাবাকে এই কথাই বলি যে সন্তানের উপর প্রেশার দিয়ে কিছু করা সম্ভব না।
তার চাইতে বরং পথটা দেখিয়ে দেন, জি ও কি হতে চায় সেটা হতে দেন। আমি যে লাইফটা পেয়েছি সেই লাইফটাই আমার মনে হয় বাচ্চাদের দেওয়া উচিত, কারণ সে বুঝতে পারে সে কোন কাজে পারদর্শী এবং সে কোনটা করে শাইন করতে পারবে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। একদম। এবং বাবা মা আপনার শখ কিংবা আপনার স্বপ্ন পূরণ করেছেন বলেই কিন্তু আজকে আমরা একজন শিল্পী তিশাকে পেয়েছি। তুমি কিন্তু সবসময় আমাকে তুমি করে বলো, তুমি আজকে ইন্টারভিউতে আপনি করে কেন বলছো? সেটা আমাদের অনুষ্ঠানের রীতি অনুযায়ী তো বলতেই হয়। নিজেকে পর লাগছে। না অবশ্যই না, দর্শকদের তো আপনি আপন। আমরা আপনাকে তো চিনি, জানি, তারপর অনুষ্ঠানের রীতি অনুযায়ী একটু আবারও দর্শকদের স্মরণ করিয়ে আসি, তারপর আবার গল্পে ফিরবো। অবশ্যই। দর্শক, বাবার স্বপ্ন ছিল তার মেয়ে অনেক বড় শিল্পী হবে, সবাই সুনাম করবে। তিনি বলতেন, আমি সবাইকে বলবো আমার নাম তিশার বাবা। ছোটবেলা থেকে সবসময় এই কথাটি মেয়েটির কানে বাজত। শুনতে শুনতে একসময় বিশ্বাস করতে শুরু করলেন, হ্যাঁ আমি পারবো। তিনি পেরেছেন। রেকর্ড 13 বার মেরিল প্রথম আলো পুরস্কার, 2 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার তো রয়েছেই, দেশীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে বারবার তাকে প্রশংসায় স্নাত করেছেন সমালোচকরা। বিশ্বখ্যাত পত্রিকা দ্য হলিউড রিপোর্টার, স্ক্রিন ডেইলি, ভ্যারাইটি সহ আরও অনেক আন্তর্জাতিক গণমাধ্যম একাধিকবার বলেছেন, এমন সাবলীল অভিনয় শুধু জাত শিল্পীরাই করতে পারে। 1995 সালে নতুন কুড়ি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে পরবর্তীতে 1998 সালে শিশু শিল্পী হিসেবে নাটকে অভিনয় করেন। বড়বেলায় 2003 সালে বিজ্ঞাপন চিত্রের টিভিসির মাধ্যমে সবার নজর কাড়েন। পরপর 2 বছর দর্শক ভোটে পেয়ে যান নারী মডেলের মেরিল প্রথম আলো পুরস্কার। টিভিসি থেকে টিভি নাটক, চলচ্চিত্র থেকে ওটিটি প্ল্যাটফর্ম, প্রতিটি মাধ্যমে সাধারণ দর্শক এবং সমালোচকদের প্রশংসা করিয়েছেন তিনি। অংশ নিয়েছেন বিশ্বসেরা চলচ্চিত্র উৎসবগুলোতে। একসময় কোরিয়ান সাংস্কৃতিক শুভেচ্ছা দূত ছিলেন তিনি। চলুন তার কাছে আবার ফিরে। খুব সংক্ষেপে বললাম, কারণ বলার আছে অনেক কিছু। আসলে আমরা একটু আবারও বাবার প্রসঙ্গে যেতে চাই, গান প্রসঙ্গে যেতে চাই। বাবা পছন্দ করতেন আপনি গান করেন, কিন্তু বাবা চলে যাওয়ার পর সেভাবে আর গান করেননি, কেন? বাবা পছন্দ করতেন, মানে আবারও বলি এটা কিন্তু প্রেশার ছিল না। বাবা ভাবতো যে হ্যাঁ তুমি, তখন আমি যেহেতু গোল্ড কাপটাই পেয়েছি গানে, নতুন কুড়িতে আমার গানেই পারদর্শিতা ছিল এবং ওটাতেই আমি গোল্ড কাপ পেয়েছি, তো সবাই জানতো যে হ্যাঁ আমি গানেই কিছু একটা করব। বাট বাবা মারা যাওয়ার পর যখন আমি আমার অ্যাক্টিং ক্যারিয়ার শুরু করি বা একটা দুটো অ্যাক্টিং করি, আমার কাছে মনে হয়েছে অ্যাক্টিং এমন একটা জায়গা যেখানে আমি আমার নাচকে ইউটিলাইজ করতে পারছি, গান, আবৃত্তি, গল্প বলা, আমার যা যা অভিজ্ঞতা আছে বা যা যা করতে চাই আমি নাটকের মাধ্যমে বা অভিনয়ের মাধ্যমে আমি সেটা সার্ভ করতে পারছি। সো তখন আসলে আমি এই অভিনয়ে আটকা পড়ে গেলাম। তারপর আমরা সবই পেলাম, নাচ পেলাম, গান পেলাম। বাবার স্বপ্ন কিন্তু যে আমার নাম দিয়ে আমার বাবাকে চিনবে, সেটা কিন্তু সফল হয়েছে, সেটা কিন্তু একদম। আমরা এখন অনেক আগেই তো আমাদের ছেড়ে ওপারে চলে গেছেন প্রয়াত মোহাম্মদ ইনামুল হক, তবে তিনি কিন্তু কোনো না কোনো ইন্টারভিউতে বা কোনো না কোনো লেখায় তার নামটি চলেই আসে, কারণ আমরা একজন তিশার বাবা হিসেবে তাকে চিনি। না আমি তো আলহামদুলিল্লাহ, আমার বিশ্বাস সে এখনো দেখছে, অবশ্যই সে বুঝতে পারছে। এবং আমার মা এখন খুব করে সবাইকে চিনে দেয়, এটা কিন্তু আমার মেয়ে, এটা আমার মেয়ে, একটাই মেয়ে, আমার মেয়ে। আপনি একবার লিখেছিলেন যে বাবা যেখানেই আছেন সেখানে হয়তো তার বন্ধু বান্ধবদের বলছে যে দেখো আমার মেয়ে কি করছে। সাকি কিছু বলছিল। হ্যাঁ, আমি নতুন কুড়ির কথা যেহেতু শুনছিলাম, ওই জায়গায় চলে গিয়েছে আসলে, যেটি বলছিলেন যে গোল্ড কাপ, আসলে 5টা ক্যাটাগরিতেই তো আপনি মনে হয় ফার্স্ট হয়েছিলেন 1995 সালে। 4টাতে ফার্স্ট হয়েছে। নিয়মই ছিল হচ্ছে 4টাতে প্রথম হয়ে বা যে সর্বোচ্চ প্রথম হবে সেই গোল্ড কাপটা পাবে। সো 4টা ক্যাটাগরি। এই প্রজন্মের অনেকেই তো আসলে নতুন কুড়ি সম্পর্কেই জানে না, মানে যেটা ছিল একসময় খুব প্রেস্টিজিয়াস একটা, কি বলবো, সম্মাননা। একটু শুনি সেই সময়ের কথা, কতটুকু মনে পড়ে বা কি মনে পড়ে? না আমার কাছে তো, আমি সেদিনই বলছিলাম যে দেখো আমি সীতাপু, তারিনাপু, শাওনাপু বা তারনা হালিম, উনারা নতুন কুড়ির মাধ্যমে যে আমরা যখন মিডিয়াতে কাজ করা শুরু করেছি, আমরা কিন্তু সব বিষয়ে এবং সব পরিবেশের সাথে সব জায়গায় নিজেকে মানায় নিতে পারি, বিকজ আমরা একটা গ্রুমিং এর মধ্যে দিয়ে আসছি। অনেক স্ট্রাগল করতে হয়েছে, এত হাজার হাজার বাচ্চাদের মধ্যে থেকে কম্পিটিশন করে আস্তে আস্তে বাছাই করতে করতে 4টা সাবজেক্টে প্রথম হয়ে দেন গোল্ড কাপ। এটি কিন্তু একটা বিশাল লম্বা রাস্তা পার হতে হয়েছে। এর মাধ্যমে কি হয়েছে? এর মাধ্যমে হয়েছে আমাদের যে ভিতটা অনেক স্ট্রং হয়েছে, আমরা চাইলেই নিজেকে ভাঙতে পারছি, গড়তে পারছি।
সেই জিনিসটা এখন অনেকেই পাচ্ছে না। তাদের স্ট্রাগলিং হয়তো বা অন্য জায়গা থেকে, এবং তাদের অনুশীলনটাও আসলে অন্যভাবে অনুশীলন করছে হয়তো বা। আমি এত ডিটেলও জানি না, যেহেতু আমি অনেক মানে হয় না একটা গ্যাপ পড়ে গেছে আমার। বাট আমার কাছে মনে হয় যে ওই অনুশীলনটা বা ওই যাত্রাটা একটা মানুষকে অ্যাজ এ হিউম্যান বিইং অনেক স্ট্রং করে, অ্যাজ এ আর্টিস্ট হিসেবে অনেক স্ট্রং করে। সেই সেই জিনিসটার ফলই এখন আসলে আমরা ভোগ করছি আমার কাছে। তবে আপনারা নতুন কুড়ির শিল্পী হিসেবে শুধু সমৃদ্ধ হননি, ব্যক্তি মানুষ হিসেবেও কিন্তু আপনারা সমৃদ্ধ হয়েছেন আপনাদের সেই স্কুলিং এর কারণে। কারণ আপনারা আমি দেখেছি যে আপনারা কেউ কখনো দেরি করেন না, একদম পারফেক্টলি অন মানে টাইম, আমার কাছে মনে হয় এবং আজকেও সেটাই হয়েছে। নতুন কুড়ির গল্প করছিলাম এবং যেটি বলছিলাম যে আসলে শিল্প সংস্কৃতির যে চর্চার যে বীজ, সেটা আসলে বাবা মা দুজনে মিলেই বপন করেছেন একদম ছোটবেলায়, এবং স্বাধীনতাটা বরাবরই ছিল। আপনার কি কখনো মনে হয়েছিল যে আসলে এই চর্চার বাইরেও নিজেকে আমি এস্টাবলিশ করতে চাই বা অন্য কোনো স্বপ্ন দেখতে চাই, এরকম কোনো চিন্তা ভাবনা ছিল কিনা ছোটবেলায়? মানে একটা হ্যাঁ, ছোটবেলায় তো আমার অনেক কিছু হওয়ার শখ ছিল, যে আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বিজনেসওম্যান হব, অনেক কিছু হব। কিন্তু ক্লাস 9 থেকে একটা মানুষ যখন স্ট্রাগলিং এর মধ্যে ঢুকে যায় এবং জানে যে দিস ইজ মাই ব্রেড অ্যান্ড বাটার নাও, এবং আমি এমনভাবে আসলে অ্যাক্টিং প্রফেশনে ঢুকে গেছি এবং আমার পড়াশোনাটা হচ্ছে আমার গ্র্যাজুয়েশনটা শেষ করতে হবে। অন্য প্রফেশনের কথা আমার আসলে মাথায় কখনো আসেনি, কখনোই আসেনি, বিকজ আমি ক্লাস 9 থেকে এত পরিমাণের কাজের মধ্যে ঢুকে গিয়েছিলাম। কাজ, পড়াশোনা, আম্মুকে দেখাশোনা, কাজ, পড়াশোনা, আম্মুকে দেখাশোনা, এর মধ্যে আসলে অন্য কোনো প্রফেশন নিয়ে আমার কখনো চিন্তা হয়নি। এবং আই লাভ মাই প্রফেশন, যেই প্রফেশনটা আমাকে একটা সুন্দর লাইফ দিয়েছে, একটা সিকিউর লাইফ দিয়েছে, আমার পড়াশোনা শেষ করতে সাহায্য করেছে, আমি একজন পার্টনার পেয়েছি অনেক ভালো এই প্রফেশনের মাধ্যমে। এত কিছু যেই প্রফেশন আমাকে দিয়েছে, সেই প্রফেশন ছেড়ে অন্য প্রফেশনের কথা আমার কখনো মাথায় আসে। অবশ্যই। এবং আমাদের এই রাঙা সকাল অনুষ্ঠানে আসলে সারা বছর তো বিভিন্ন পেশার মানুষরাই আসেন, আলোকিত মানুষরা আসেন, যারা সমাজকে, দেশকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং আপনি আপনার প্রফেশন থেকে এই যে দেশের নাম বিদেশের দরবারে উজ্জ্বল করেছেন, সেজন্য আমাদের পক্ষ থেকে আপনাকে অনেক সালাম। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু আবারও বাবার প্রসঙ্গেই আসতে চাই। আপনি বলছিলেন যে ক্লাস 9 থেকে আপনাকে নিজেরটা নিজেরই বুঝতে হয়েছে, স্ট্রাগল করতে হয়েছে। বাবা অকালেই চলে গেলেন, হ্যাঁ, সেটি তো আসলে সবার ক্ষেত্রে ঘটে না, আপনাকে সেই বাধাটা পেতে হয়েছে, প্রকৃতি হয়তো দিয়েছে। যখন শুনলেন বাবা নেই, আমি যতদূর জানি যে সড়ক দুর্ঘটনায় তিনি মারা গিয়েছিলেন রাজশাহীতে। আচ্ছা, কি হয়েছিল আসলে সেদিন? রাজশাহীতে না, মানে রাজশাহী থেকে সে ঢাকায় আসছিল, জাস্ট মিডল পথেই ব্রেক ফেল করে, দেন গাড়ি উল্টে যায়, এই আর কি। তারপর যখন শুনলেন বাবা চলে গেছেন, বলে না যে পায়ের তল থেকে মাটি সরে যায়, বিকজ আমার ভাই তো তখন কেবল গ্রাজুয়েশন শেষ করছে, ওর লন্ডনে যাওয়ার কথা পড়াশোনার জন্য। আমার কাছে ফিল হয়েছে যে আমার জাস্ট মাটিটা সরে গেল, দ্যাটস ইট। আমার আর কিছু ওরকম কিছু মনে নাই, মাটিটা সরে গেল। এবং আমি আমার ভাই, আমরা দুজন মিলে তখন ফজরের আজান পড়ে, আমরা নামাজ কালাম পড়ে দুইজনই খুবই স্ট্রংলি তখন দাঁড়ালাম যে ঠিক আছে, এখন আসলে ভেঙে পড়লে চলবে না, আমাদের অনেক বেশি স্ট্রং হতে হবে। এরপরে অনেস্টলি স্পিকিং আমরা দুইজনই অনেক স্ট্রং ছিলাম। অনেক দুঃখিত আপনাকে আবেগ আপ্লুত করবার জন্য। তবে আমার প্রশ্নটা করার উদ্দেশ্য ছিল, এই জাতীয় ক্ষেত্রে অনেক সময় যেটা হয় যে অনেকে পথভ্রষ্ট হয়ে যায়, অনেকে লক্ষ্যচ্যুত হয়ে যায়। আপনার জীবনে যতবার বাধা এসেছে ততবার আপনি দ্বিগুণ শক্তি নিয়ে এগিয়ে গিয়েছেন, এর রহস্যটা কি আসলে? এটা হয়তো আমার বাবার শিক্ষা, আমার মায়ের শিক্ষা, কারণ আমি জানি না, কিন্তু ছোটবেলা থেকে আমার বাবা এবং মা কিন্তু আমাদের দুই ভাই বোনকে প্রচন্ড স্ট্রং করে মানুষ করেছে। সব সময় আমাদেরকে যে কোনো প্রতিকূলতার মধ্যে থেকে নিজেকে বের করে, পজিটিভলি কিভাবে বের করে আনতে হয়, কিভাবে নিজেকে পজিটিভ রাখতে হয়, এই শিক্ষাটা সবসময় আমাদেরকে দিয়েছে কিন্তু। এবং আমি বললাম না, যখন আমার বাবা মারা যায়, ওই সময় একটা ক্লাসে 9-এ পড়া শিশু কি বুঝে বা কতটুকুন বুঝে, বাট আমি জানি না আল্লাহ প্রদত্ত কিনা, আল্লাহর তরফ থেকেই হয়তো, বা আমি এটা বিশ্বাস করি আল্লাহ তাকেই সেটা দেয় যে সেটা সহ্য করতে পারে। সো হয়তো বা ওই সময় আল্লাহর তরফ থেকে আমাদের দুই ভাই বোনের জন্য অনেক
অনেক স্ট্রং একটা ভাইব এসেছিল। আমরা যখন শুনলাম, আমার মনে আছে স্পষ্ট, আমার ভাই সারা রাত ট্রাভেল করে আমার বাবাকে যখন নিয়ে আসলো, এসে আমার ভাই যখন বলল যে আমি তোর বাবা, আমি তোর ভাই। ওই সময় আমরা দুজন, আমাদের তখন ডুপ্লেক্স বাড়ি ছিল, উপরে পরিবার। চলে গেলাম, যে দুইজন দরজা লাগায় নামাজ পড়লাম, ফজরের নামাজটা পড়ে দুজনকে ধরে বললাম যে এখন আমাদের দুজনার, আমাদেরকে স্ট্রং হতে হবে এবং আমাদেরকে সব ট্যাকেল দিতে হবে। সো বললাম না, আমি খুব লাকি যে আই গট সাচ আ গ্রেট ফ্যামিলি। আর আই এম শিওর ভাই যেখানে এই অনুষ্ঠানটি দেখছে, ভাইও মনে মনে বলছে আই এম সো লাকি হ্যাভিং ইউ অ্যাজ মাই সিস্টার। হ্যাঁ, সে বলে, কারণ আমার মনে হচ্ছে আমার ভাইয়ের সাথে আমার বয়সের ডিস্টেন্স 10 বছরের, বাট আমরা লাইক টুইনস। আচ্ছা, আমার যদি কিছু হয় ওটা আমার ভাই ফিল করবে, সে পৃথিবীর যেখানেই থাকুক। আমার মাথা ব্যথা হয়েছে, বা আমার ভাবি ফোন দিয়ে বলছে তিশা তোমার কি মাথা ব্যথা হচ্ছে? আমার হ্যাঁ ভাবি, আজকে খুব কষ্ট পাচ্ছি মাইগ্রেনের ব্যথা। বলে হ্যাঁ, কালকে তোমার ভাই খুব সাফার করছে এবং আমি জানি আজকে তোমার মাথা ব্যথা হবে। এটা আসলে সবাই জানে যে আমার ভাই এবং আমার মধ্যে সেই বন্ডিংটা খুবই স্ট্রং। বাবা প্রসঙ্গে তো শুনলাম সাকি, এবার আমরা অবশ্যই মায়ের প্রসঙ্গে জানতে হ্যাঁ চাই। নিশ্চয়ই। বাবা প্রসঙ্গে শুনে কান্নাকাটি হয়ে গেল, কত কিছু হয়ে গেল। আসলে ঈদের বাবা দিন, মার প্রসঙ্গে বলতে গেলে আমরা সবাই না ইমোশনাল। ঈদের দিন কান্নাকাটি, সরি। না, এটা খুবই নরমাল, আসলে মানুষ মাত্রই তো আমরা ইমোশনাল, না আসলে এটা থাকবেই। আর পরিবার তো আসলে হ্যাঁ, মা সবকিছুর বাবা এমন ঊর্ধ্বে, একটা বিশেষ করে জিনিস বাবা যে মা। ঘা যতই দিন হয়ে যাক না কেন, যত বছরই হয়ে যাক না কেন, এইটা আসলে কখনোই স্পর্শকাতর তো সবসময় থাকবে, ঘা শুকিয়ে যায় কিন্তু ক্ষত থেকে কত যায়। থেকে যায়। হ্যাঁ জি। একটু মাকে নিয়ে শুনতে চাই, যদিও আমরা জেনেছি যে মা একটু কিছুটা অসুস্থ। হ্যাঁ, মায়ের অবদান তো আসলে অনস্বীকার্য। ওই যে মা বাবা স্বপ্ন দুজনেই- দেখেছিল, জি। মা বাস্তবায়ন করেছে। মা না, কি মায়ের করে- মা অবদান- কি করে সামাল দিলেন সেই সময়টা থেকে যদি শুরু করি, বাবার বিয়োগের পর? না, বাবার বিয়োগের পর আমার মা তো অনেক খেয়ে পুরা নতুন করি, আমি তখন নতুন করি যখন করি তখন কিন্তু আমি রাজশাহী থেকে ঢাকায় এসে আমাকে কম্পিটিশনে অংশ নিতে হতো। সো তখন তো এত ফ্যাসিলিটিস ছিল না। রাজশাহী থেকে গাড়ি করে আমাকে ঢাকায় নিয়ে এসে প্রোগ্রাম অ্যাটেন্ড করে আবার রাজশাহীতে নিয়ে যাওয়া। সো আমার মায়ের আমার জীবনের অনেক অবদান আছে, এবং আমার বাবার মৃত্যুর আগ পর্যন্ত আমার মা আমাকে যেইভাবে আগলে ধরেছিল, প্রত্যেকটা শুটিং স্পটে, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা জায়গায়। স্টিল নাও আমার কোনো কাজ যদি আম্মু দেখে, আমি কিন্তু ভয় পাই যে আচ্ছা এই যে আমাকে কি বলবে, কোনটা বলবে, এটা ঠিক হয় না, ওটা ঠিক হয় না। স্টিল না, আমি তার মন্তব্যটা আমার কাছে, তার এবং সরার মন্তব্যটা আমার কাছে একেবারেই খুবই ইম্পর্টেন্ট। এবং এখন আসলে বলবো যে আমার মায়ের মা আমি হয়ে গেছি, এখন আমার মা আমার সন্তানের মতো হয়ে গেছে। বাট আমি আমার জীবনে আমার কোনো অ্যাওয়ার্ড আমি আমার বাসায় রাখিনি, কারণ এই অ্যাওয়ার্ডের হক আমার মনে হয় আমার মায়ের প্রাপ্য উনি। সো আমি যখনই অ্যাওয়ার্ড পাই আমি স্ট্রেট আমার মায়ের কাছে নিয়ে যাই, মা দিস ইজ ফর ইউ। আমার মা অ্যাওয়ার্ডটা নিয়ে খুব খুশি হয়, খুবই খুশি হয়। এবং সেটা আছে না যে বিশাল বড় একটা শোকেস বানায়, অ্যাওয়ার্ডগুলো রাখতো, সকালবেলা উঠে দেখতো, মুছতো, এই ঠিক করে মুছো, ঠিক করো। সো এটাই হচ্ছে তার এখন জীবনের। একবার তার সাথে যখন আমার কথা হলো, শ্রদ্ধা শাহিন মাহফুজা হক, তিনি বলছিলেন যে আমি সকাল বিকাল সারাক্ষণ শুধু অ্যাওয়ার্ডের দিকে তাকিয়ে থাকি। এবং যেটি আপনি বলছিলেন যে এখন আপনি অভিভাবক, মা হচ্ছেন আপনার সন্তানের মতো, এবং প্রতিবার যখন কোনো সার্জারি হয়, আপনাকে বন্ড সই করতে হয়, হ্যাঁ, তখন আপনার বরাবরই হাত কাঁপে। এবং প্রত্যেকবার সার্জারির আগে তিনি বলেন যে আমার ইনায়া এবং ইলহামকে তোমরা দেখে রেখো। ইনায়া হচ্ছে আপনার ভাইয়ের। হ্যাঁ, ইনায়া আমার ভাইয়ের মেয়ে, ইলহাম হচ্ছে আমার মেয়ে। বাহ। তো হ্যাঁ, এটা একটা ট্র্যাজেডি যে যেই মা এত স্ট্রংলি আমাদেরকে আগলে ধরে রাখলো, এখন সেই মায়ের অপারেশনের সময় বন্ড সাইন করতে হয়। না, আমি এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার মা একটু অসুস্থ, কিন্তু তারপরেও আমি হ্যাপি যে আমার মা আমার পাশে আছে এখনো। 5 বছর ধরে সে আমার সাথেই থাকে, 5-6 বছর হয়ে গেল, কারণ যেহেতু তার ফিজিক্যাল কন্ডিশন খুব একটা ভালো না, এর জন্য আমি একেবারে আমার পাশের বেডেই আমার সাথে থাকে, আমার পাশের রুমেই আমার সাথে থাকে, আমি দূরে রাখতে চাই না। বাহ, চমৎকার। কারণ আমাদের দুই ফ্যামিলিতে এখন একজনই অভিভাবক। আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি মারা গেছে, আমার বাবা নেই। সো দুই ফ্যামিলি মিলে আমাদের এখন একটাই অভিভাবক। বাহ, চমৎকার। নিশ্চয়ই।
আর মা বাবার বয়স হয়ে গেলে তো আসলে তখন তারাই হয়ে যান সন্তান তুল্য, আর দেখভালের দায়িত্বটা আসলে তখন খুব হ্যাঁ, আমি স্বাভাবিকভাবেই যখনই আমাদের উপর বর্তায়। ইনায়ের জন্য কিছু কিনতে চাই, ফুড জি। কিছু, তখন কিন্তু আমি কোনো সময় একটা কিনি না, আম্মুর জন্য কিনি, বিকজ ইনায়া এবং ইলহাম এবং আম্মু একসাথেই খাওয়া দাওয়া করবে। সো আমার হাত থেকে সবসময় আমি দুটা জিনিসই কিনি, যে আম্মুর জন্য আর ইলহামের জন্য। হাউ সুইট। প্রিয় অভিনেত্রী, আসলে সাথে আরো অনেক কিছু। আমরা নতুন কুড়ির গল্পে একটু আবারও ফিরে যাই। নতুন কুড়ি 1995 সালে চ্যাম্পিয়ন হলেন আপনি, এবং তার সে সময় দেখেছি আমাদের এখনকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকেই আপনি সে সময় পুরস্কার নিয়েছিলেন। তারপর তো তারকা খ্যাতি পেয়ে গেলেন। তো সে সময় রাস্তায় বের হলে তখন তো একটাই টিভি চ্যানেল ছিল, একদম তারকা BTV খ্যাতির কারণে কি খ্যাতির বিড়ম্বনায় পড়তে হয়নি সে সময়? না না, খ্যাতি বিড়ম্বনা তো সবসময়, মানে যখন থেকেই যে আপনি মানে একটা চ্যানেল থাকার কারণে আসলে খুব অল্পতেই তো খ্যাতি পেয়ে যাওয়া, মানে যাচ্ছিলাম আর কি। সো খ্যাতির বিড়ম্বনাটা ওই সময়, আমি এখনো বলবো যে এটাকে খ্যাতির বিড়ম্বনা কেন বলে আমি জানি না। আমার কাছে তো মনে হয় ইটস আ ব্লেসিং, বিকজ আপনাকে 10টা মানুষ চিনছে, 10টা মানুষ আপনাকে ফলো করছে, আপনি কি করছেন না করছেন সেটা তারা ফলো করছে, এবং আপনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো তারা মানছে। ইটস আ ব্লেসিং। আপনার সাথে ছবি তুলতে আসছে। সো তখনও আমি বলবো যে এটাকে আমি কখনোই খ্যাতির বিড়ম্বনা বলি না। আমি বলবো যে দ্যাট ওয়াজ আ ব্লেসিং। স্টিল নাও আমি যেটা, আমার দর্শক যদি আমাকে অল্প একটু হলেও ভালোবেসে থাকে, ইটস আ ব্লেসিং। চমৎকার। খ্যাতিটাকে আসলে তখন বুঝতেন, মানে আমি অনেক ফেমাস হয়ে গেলাম, মানে সেই সময়ের কথা আমি যদি হয়তো বা বলি, বুঝতাম, শিক্ষাটা- কিন্তু ওটা মাথায় চড়ে বসেনি কখনো। আমার এ যাবৎকালে খ্যাতি কখনো মাথায় চড়তে দেয়নি আর কি। আমি জানি যে আমার একটা মানুষের যেরকম খ্যাতির শুরু আছে, খ্যাতির শেষও আছে, এই জিনিসটা আমি বিশ্বাস করি। এবং আমি এটাও বিশ্বাস করি যে এই যে খ্যাতি, এই যে মানুষ আপনাকে পছন্দ করে, এটা ব্লেসিং, আল্লাহর অবদান। এটাকে আপনার রেসপেক্ট করা উচিত, এবং সে যে দর্শকগুলো আপনাকে পছন্দ করছে তাদেরকেও রেসপেক্ট করা উচিত। সো খ্যাতি কখনো আমি মাথায় চড়তে দেইনি। খ্যাতিকে সবসময় আমি আমার মনে রেখেছি, ব্লেসিং হিসেবে রেখেছি, এবং সেই খ্যাতিকে ক্যাশ করে নিজেকে ইমপ্রুভ করে সামনে এগিয়ে যেতে শিখেছি। বাহ, চমৎকার, আমরা আরেকটি টিপস চমৎকার। পেয়ে গেলাম, যে সফল হবার টিপস। কারণ সফলতা তো আসলে একটা জার্নি, ডেস্টিনেশন না, Exactly. এবং সেটি আপনার মাধ্যমে আরেকবার আমরা বুঝে গেলাম। তো যাই হোক, নতুন করেই হলো, তারপর আপনি এসএসসি পরীক্ষা দিলেন, হ্যাঁ, তারপরে টিভি নাটক শুরু করলেন। হ্যাঁ, তো টিভি নাটকে শিশু শিল্পী হিসেবে যখন কাজ শুরু করলেন, ক্যামেরার সামনে অভিনয়, সেই সময়ের ওরে এক্সপেরিয়েন্স, বাবা রে! সেটা কি সাতপৌরে কাব্য ছিল? হ্যাঁ, সাতপৌরে কাব্য ছিল, এবং ওটা ছিল কারণ কি, ওটা আমাকে নেওয়া হয়েছিল হচ্ছে গানের জন্য। ওখানে একটা গান ছিল, ওই গানটার জন্যই তারা আমাকে বলেছিল যে এটা তুমি করো, 7 পর্বের একটা নাটক তুমি করো, বিকজ এখানে মেয়েটা অনেক গান গায়। আর বিটিভিতেই শুটিং করেছিলাম, খুব একটা ভয় লাগেনি, কারণ আমি দেখলাম যে বিটিভিতে আসলে তখন অনেক যাওয়া আসা হচ্ছে, পরিচিত নতুন করে environment। মাধ্যমে সবাই পরিচিত মানুষ, পুরো জিনিসটা আমার এত বেশি গ্রিপের মধ্যে ছিল, আমার কাছে কোনো ভয় লাগে নাই। আচ্ছা, কোন গানটা কিন্তু মনে প্যাকেজ আছে? নাটক যখন শুরু হয়েছে, তখন বাইরে করতে যে একবার দুইবার আমি খুব ভয় পেয়ে গেছিলাম প্রথম দিকে, যে ও মা, আমি কি করছি, কি হবে। একটু শুনি, সাতপৌরে মনে কাব্যর আছে কোনো কিছু? গান মনে আছে? দু লাইন? না, একটাই গান ছিল, কিন্তু আমার লিরিকটা একদমই মনে নাই। মানে আমার কখনোই লিরিক মনে থাকে না, এই জন্য আমি কোনো অনুষ্ঠানে গান গাই না। আমার লিরিক মনে থাকে না, আমার মেমোরি অনেক ডাল, আমার মানুষের নাম মনে থাকে না, জায়গার নাম মনে থাকে না। যাই হোক, আপনার যা মনে থাকে দ্যাটস এনাফ। আপনার নাটকের সংলাপ মনে আমার থাকে। আসলে যতটুকু দরকার আমার হার্ড ডিস্কে ততটুকুনি থাকে বাকি। আচ্ছা, তারপর অভিনয় শুরু করলেন। তারপর অভিনয় শুরু করলাম, এবং যখন আমি দেখলাম যে না, অভিনয়টা একটু একটু পারছি, সবাই পছন্দ করছে, তারপরে আমার বেসিক্যালি যদি বলা হয়, অরণ্য আনোয়ারের কাছ থেকে আসলে আমার শুরু। এবং অরণ্য আনোয়ার সেটা কি যখন কাননে কুসুম কলি দিয়ে? হ্যাঁ, এবং ওনারা যেটা হয়েছে যে উনি বললো যে তোমাকে অভিনয় করতে হবে। আমি বলছি, আরে না ভাই, আমি গানের শিল্পী, আমি এই অভিনয়, আমি একটা বিটিভি একটা দুটো কোর্সে এরপরে হবে না। এবং উনি যখন আমাকে জোর জবরদস্ত করে বলেন আমার এই সিরিজ তোমার করতেই হবে, এবং করার পর আমার কো আর্টিস্ট ছিল মাহফুজ আহমেদ। ও মাই গড, মাহফুজ ভাই এবং মোশাররফ ভাইও নতুন, আমিও নতুন, কিন্তু মাহফুজ ভাই তখন এমন শক্তিশালী একটা অভিনেতার সামনে আমি অভিনয় করব, ফার্স্ট সিকোয়েন্স একটা, মানে, এবং এটা খুব
ক্রিটিক্যাল একটা সিকোয়েন্স, এটা আমি তো মানে পুরা ভেবাচাকা খেয়ে গেলাম যে এক থেকেই নিতে হবে এরকম ছিল এক থেকে বিষয়টা? নিতে হবে না, আচ্ছা। এক টেকের কোনো প্রেশার ছিল না, কিন্তু হয় না আমি একজন নতুন আর্টিস্ট, মাহফুজ আহমেদ তখন তো হোয়াট শুড আই সে হট কেক, একদম। সরি সরি এবং সেটিও না না মোস্তফা মাহফুজ সরোয়ার ভাই। ফারুকের 91 পরে। হ্যাঁ মাহফুজ ভাই তো মাহফুজ ভাই একজন বিশাল বড় মাপের একজন অ্যাক্টর, ওনার সামনে একটা অ্যাক্টিং করব এবং অ্যাক্টিংটাতে ছিল ওনাকে আমি বকা দিব, ওনার সাথে আমি ঝগড়া করব, ইটস নট আ ইজি গেম। তো ফার্স্ট শটটা যখন আমি দিলাম, আই সার্ভ মাই অ্যাক্টিং, আমি আমি অ্যাক্টিংটা শেষ করার পরে মাহফুজ ভাই বলল, অর্ণ এটা আমি আরেকবার দিতে চাই এই সিনটা। আমি কনফিউজ হয়ে গেলাম যে আমার কোনো মিস্টেক, বলে না ইউ ডিড ব্রিলিয়েন্ট জব, আমার কাউন্টারে সমস্যা ছিল, আমি এটা আরেকবার দিতে চাই, লেটস ডু ইট। বাহ। ওই যে আমার কনফিডেন্ট লেভেলটা হাই হলো মানে আমি ভাবলাম যে না আই ক্যান ডু ইট, আমি ভালো অ্যাক্টিং করতে পারবো, তার মানে আমাকে ইমপ্রুভ করতে হবে আমার নিজেকে। আসলে আমি বললাম না যে আমি শুরুর দিকে হয়তো বা আমার ওরকম থিয়েটার ব্যাকগ্রাউন্ড ছিল না বা আমি ওরকম স্কোপ পাইনি, বাট আমি যে সকল মানুষগুলোর সাথে কাজ করেছি দীর্ঘদিন, মাহফুজ ভাই, তৌকির ভাই, তারেক আনাম ভাই, জাহিদ ভাই, আলী জাকের সাহেব কিংবা নূর আঙ্কেল, আমি ইনাদেরকে আমার কো অ্যাক্টর হিসেবে পেয়েছি এবং উনাদের সাথে আমি ঘন্টার পর ঘন্টা গল্প করতাম। তখন তো মোবাইলও ছিল না, এত কিছু ছিল না, ফেসবুক তো আমার ছিলই না। সো আমি ওনাদের সাথে গল্প করতাম এবং ওই গল্পগুলো বা ওনাদের প্রত্যেকটা কথা আমাকে স্ট্রং করতে সাহায্য করেছে। এবং আমি বললাম যে আমি খুব লাকি এবং তারা আমাকে অনেক গাইড করেছে যে এটা এভাবে করো না, ওভাবে করো, জিনিসটা এভাবে না ওভাবে দাও। সো এগুলো আমাকে অনেক ম্যাচিউর করে সো ইন তুলেছে। ওয়ান সেন্স অরণ্য আনোয়ার এবং মাহফুজ আহমেদ হ্যাঁ। আপনার ক্যারিয়ারের আমার শুরুর শুরু দিকে থেকেই অভিনেত্রী। বলবো যে যে অরণ্য আনোয়ার এবং মাহফুজ ভাইয়ের অনেক অবদান আছে আমার অ্যাক্টিং এর পিছনে। তার আরেকটু পেছনে যদি যাই, সেটা নারী মডেল হিসেবে 2টি অ্যাওয়ার্ড পেয়েছিলেন, মেরিল প্রথম আলো পুরস্কার এবং মডেল হিসেবে হ্যাঁ, তারপর তো শেষই হয়ে গেল। হ্যাঁ, তারপর তারিক আনাম খান সেই বিজ্ঞাপনগুলো জি। নির্মাণ করেছিলেন সিটি সেলের। হ্যাঁ, তো তারও নিশ্চয়ই অবদান রয়েছে। হ্যাঁ, অ্যাডে আসলে তারেক আনাম ভাইয়ের শুধুমাত্র যে ওইখানে অবদান তা না, পরবর্তী সময় ওনার ডিরেকশনে আমি কাজ করেছি, ওনার সাথে কো-আর্টিস্ট হিসেবে কাজ করেছি। এখনো ওনার সাথে দেখা হলে ওনাকে আমার সিনিয়র কখনো মনে হয় না, ওনাকে মনে হয় হি ইজ লাইক মাই ফ্রেন্ড। এবং আমি ওনার সাথে যেই কাজ করেছে আমি শিওর সবাই বলবে যে তারেক ভাই এমন একজন মানুষ যে হচ্ছে একজন ফ্রেন্ডের মতো সেটে থাকে, ফ্রেন্ডের মতো আপনার সাথে কাজ করবে। এবং এরকম একজন মানুষকে যখন ফ্রেন্ড হিসেবে আপনি পাবেন তখন আসলে তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমার কিন্তু প্রথম এই নিশিতে কল কইরা যখন করি, প্রথম দিন আমার প্রথম রাতে আমার কোনো শ্যুট হয় নাই, কোনো একটা কারণে আমার শট নেওয়া হয় নাই। তো উনি আমাকে বলছিল যে ভোর হয়ে যাচ্ছে, সান উঠে যাচ্ছে, তোমার শটটা নিলাম না, তোমাকে সারা রাত বসায় রাখলাম, তো আমরা একটা রিহার্সাল করে যাই। তো ওই রিহার্সাল আমি খুবই অ্যাক্টিং করে নিশিতে কল করছিলাম, বলে না তুমি এটা করো না, তুমি ন্যাচারাল করো, নর্মালি তুমি যেভাবে বলো ওটাই করো। আচ্ছা ঠিক আছে, উনি একটু দেখাই দিল। পরের দিন আমি শটটা দিলাম এবং শটগুলো আসলে এক শটেই তারেক ভাই বলছে ওকে ডান। সেকেন্ড শটটা হয়ে যাক না এখন, কিভাবে করেছিলেন আমরা একটু দেখি না। আমার ওই সময় মনেও নাই, এত একটু কিছু try বললাম করো। না, আমার মেমোরি খুব না, ডান। একটু ট্রাই করো, নিশ্চিতে না, কল করো ট্রাই আমার করার ফোনে। আগে আমি আরেকজনের কথা বলি যে জি। আমার মডেলিং এ আসা অবশ্যই আমার কোকেরা আগে এসেছিল, একলাই খাইবা আমারে দিবা একলাই না। খাইবা আমারে দিলা না, এটা হচ্ছে ইন্ডিয়ান একজন ডিরেক্টর ছিলেন। তারপরে নিশিতে কল কইরো, তারপরে তো কেআর ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তো তারেক ভাইয়ের অবশ্যই অবদান আছে, অরণ্য আনোয়ারের থ্রুতে আমার নাটকে আসা, এবং মাহফুজ ভাই প্রথম দিকে আমি অনেক কাজ করেছি ওনার সাথে। এবং তারপরে আসলো গোলাম সৌরভ দুদুল, যার নাম আমি বলতে চাই। এই যে ভার্সেটাইল অ্যাক্ট্রেস বা এই যে বিভিন্ন গেট আপের অ্যাক্টিং বা বিভিন্ন ক্যারেক্টারগুলোকে কিভাবে আমি এক্সিকিউট করব, এই জিনিসটা কিন্তু আমি তার কাছ থেকে অনেকটা পেয়েছি। কারণ ওই সময় অ্যাজ আ নিউ অ্যাক্ট্রেস হিসেবে আমাকে নিয়ে এক্সপেরিমেন্ট করার সাহস কেউ করেনি, শুধুমাত্র উনিই করেছেন। সো আমি ওনার কথাও বলতে চাই। এবং তারপরে বলতে চাই মোস্তফা সরোয়ার ফারুকী, এখন যে আমাকে ট্যাগ দেওয়া হয়, যে আমার ব্যাপারে বলা হয় যে একেবারে পাশের বাড়ির মেয়ে, একেবারে ন্যাচারাল অ্যাক্ট্রেস, এইটা অবদান আমি আমার হাজব্যান্ডকে দিতে চাই। বিকজ এই যে ন্যাচারাল অ্যাক্ট্রেস বা ন্যাচারাল, আপনি সবকিছু এত সুন্দরভাবে ধুপ 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 করে বলে ফেলতে পারেন, এই অবদান আসলে তাকেই যায়। কারণ আমি
আমার জীবনের শুরুর দিকে আমি কথাই বলতে পারতাম না, আমি খুব শাই থাকতাম, কথা বলতে গেলেও 10 বার চিন্তা করতাম, আমার রিয়াকশন খুবই কম ছিল। এখন আমি অনেক কথা বলি। সো আমি এই কয়েকজন মানুষ আমার জীবনের শুরুর দিকে আমাকে আসলে প্রচন্ড হেল্প করেছে বলেই আজকে তিশা আসলে দাঁড়িয়ে আছে। অবশ্যই সেটি আমরা জানি, কিন্তু সেই যে অনুরোধ ছিল আমার, নিশীথে কল করলো। নিশীথে কল কইরো আমার ফোনে রে বন্ধুয়া, নিশীথে কল কইরো আমার ফোনে। আর মনে নাই। বাহ, বাহ, that's the nice. জ্বালায়া লা 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 লা, আমি জেগে রব সারা নিশি গো, বাহ। আচ্ছা, আর কইব কথা তোমারই শোনে রে বন্ধুয়া, নিশীতে কল কইরো আমার শোনে। বাহ, চমৎকার চমৎকার। আরেকবার শুনবো নাকি? যা, এবার তোমরা গাও, আমি Once more. নাচি। বাট আপনি গান করেন না কেন? গান আমরা কিন্তু কিছুদিন আগে সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফিতে আপনার গান শুনেছি। হ্যাঁ, ওটা আসলে নিজ উদ্যোগেই হঠাৎ করে গানটা শুনে সরারকে বললাম যে লেটস ডু ইট, কারণ এটা আমার মানে আমাদের লাইফের থেকে ইন্সপায়ার হয়ে কাজটা করা, এবং এই গানটা আমার কাছে মনে হয়েছে এই গানটা আমার গাওয়া উচিত আমার সন্তানের জন্য। তো তখন বললো যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডু ইট? আমি বলছি ইয়েস, আই এম ড্যাম শিওর আই ওয়ান্ট টু ডু ইট, লেটস ট্রাই। ওকে ফাইন, লেটস গিভ ইট আ ট্রাই, তুমি ট্রাই করে দেখো, অনেক বছর তো গান গাই না। তারপর ট্রাই করলাম, প্রথম দিনই আর কি Wow. ওকে হলো আর কি। চমৎকার। আমরা Something তাহলে like an গান নিয়ে যেহেতু autobiography. কথা বলছি, হ্যাঁ, আমরা গানের সেই ব্যান্ডটা নিয়ে কথা বলি। একদম শুরুর দিকে অ্যাঞ্জেল ও না? বাবা, হ্যাঁ। মনে আছে সেই ব্যান্ডের হ্যাঁ, কথা? মনে আমার থাকবার কথা গান তো মনে আসলে। নাই, ব্যান্ডের কথা মনে আছে। মনে আছে। অ্যাঞ্জেল 4। নালা জীবনে কত কিছু করলাম না আমি। সেই সময়ের কথা শুনি, মানে সব বন্ধুদের কথা এক্সপেরিয়েন্সে শুনি। কিন্তু আপনাকে কোনো না কোনো ক্ষেত্রে হ্যাঁ, হয়তো হ্যাঁ, কাজে হ্যাঁ, লেগেছে। আমার অ্যাঞ্জেল ফোর ছিল আমি, রোমানা আপু, কনা আপু আর নাফিসা নাফিসা নামের একজন মেয়ে ছিল। ওর একটা অ্যালবামও বের হয়েছিল, তারপরে ও এক্সপায়ার করেছে, ও মারা গেছে। সো ওই সময় আসলে আমি খুব চুপচাপ একটা মেয়ে ছিলাম, মানে আমাকে যে লাইনটা দেওয়া হতো ওই লাইনটাই ঠিক আছে, এই লাইনটা গেয়ে দিচ্ছি। স্বপন ভাই আর টুটুল ভাই মিলেই এটা পুরো বিষয়টা গুছাইছিল যে নারীদের তো কোনো ব্যান্ড নাই, সো লেটস ডু ইট। তো যেহেতু টুটুল ভাই তানিয়া আপুর সাথে আমার অনেক আগে থেকে পরিচয়, বললো যে ওকে আমরা নিয়ে, ও ভালো গান গায় আর এটার সাথে ম্যাচ করবে। সো ওই সময় আমি খুব চুপচাপ একটা মেয়ে ছিলাম, এবং সেটে যাওয়ার পর একটা কর্নারে আমি চুপচাপ বসে থাকতাম, শুনতাম। যদি বলো তো তিশা এই লাইনটা তুমি করবা, আচ্ছা ঠিক আছে ভাই এই লাইনটা আমি। সো দ্যাট ওয়াজ আ নাইস এক্সপিরিয়েন্স, খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল। কিন্তু তারপরে এটাকে কন্টিনিউ করা হয় না, বিকজ সবাই সবার কাজে ব্যস্ত হয়ে যায়। আমি মডেলিংয়ে, রোমানা আপু ফিল্মে, কনা আপু নিজের অ্যালবামে, আর নাফিসাও তখন অলরেডি কোনো গান কি বের হয়েছিল সেই সময়? হ্যাঁ, অ্যাঞ্জেল একটা অ্যালবাম ফোরে? বের হয়েছিল, ওটার মিউজিক ভিডিও বের হয়েছিল, আচ্ছা। কিন্তু আমার কাছে কোনো অ্যালবামটা নাই। একটা চুপচাপ একটা মেয়ে, মানে সেই সময়ে মেয়েদের একটা ব্যান্ড দলের হ্যাঁ। মেইন একজন পার্সন হলো। হ্যাঁ, গান নিয়ে শুনছিলাম, সেই সময়ের কথা শুনছিলাম। আমার আমার সেই সময় জীবনের গল্প শেষ। জীবনের এখন গল্প অনেক এখনো কিছু বাকি আছে, শুরুই শুরুই হয়নি। হয়নি। জীবনের গল্প আছে বাকি অল্প। ও বাবা, এটা অবশ্য সিনেমার গান, কিন্তু আপনার অবশ্যই। গল্প অনেক বেশি আছে। আমরা একটু সেই সময়ের কথাই শুনছিলাম, অ্যাঞ্জেল ফোরের কথা, এবং সেই সময় আপনি অভিনেত্রী হিসেবে কাজ শুরু করলেন। 69 অনেক জনপ্রিয় হয়ে গেল। মোস্তফা সরোয়ার ফারুকীর সাথে আপনার প্রথম কাজ। না প্রথম কাজ না, দ্বিতীয় প্রথম কাজ। কারণ ধারাবাহিক। প্রথম একটা অলরেডি আমাদের, তার সাথে আমার পরিচয় হচ্ছে আনিসুল হকের পাড়াপাড় স্টোর। এই 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 গল্পটার উপরে উনি একটা নাটক বানাবে, তখন আমি মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডের পর পরে উনি আমাকে ডাকলেন, এবং ওটা ছিল সিঙ্গেল নাটক, ওনার সাথে ফার্স্ট কাজ ছিল। তারপরে 69। হ্যাঁ, প্রথম ধারাবাহিক 69। তো মোস্তফা সরোয়ার ফারুকীর সাথে প্রথম দেখা হওয়ার পর আসলে কিরকম এক্সপেরিয়েন্স ছিল? আমার সাথে প্রথম দেখা হওয়ার পর উনি যেটা প্রথমে আমাকে বলেছে, এই আমার নোক নাই, তুমি চুইংগামটা খুলে দাও তো। এইটা একটা ডিরেক্টর যখন, এবং আমি ওনাকে আসলে চেহারাতেও চিনি না, আমি ওনার নাম তখন শুনছি খুবই, যে মোস্তফা সরোয়ার ফারুকী 51 ভর্তি করছে, খুব ভালো ডিরেক্টর, ব্যাচেলার বানিয়েছে। সো আম্মুরও ইচ্ছা ছিল যে না, হি ইজ আ ভেরি গুড ডিরেক্টর, সো আমি চাই তুমি ওনার কাজ করো। বাট উনি কিরকম বা উনি কে অত ডিটেল আমি জানতাম না। তো প্রথম আলোর অফিসেই আসলে তার সাথে আমার প্রথম দেখা, আনিস ভাই ইন্ট্রোডিউস করাই দিল, এবং তারপরে বললো যে আচ্ছা চলো দেখি, শিডিউল দাও, এই ওই। যে ঠিক আছে। জানতাম না, জানার আগ্রহ কখনো তৈরি হয়েছিল?
না আমি আসলে এই যে জানার চুইংগাম আগ্রহ খুব কম চুইংগামটা থাকে। খুলে দাও, এরপর না, না, থেকেও না, কোনো আমার জানার আগ্রহ খুব কম। আমি আসলে খুব আমি সবসময় কাজে খুব ফোকাস থাকি। আমার কাজটাই মেন, এবং কাজের সাথে সম্পৃক্ত কি কি আমার দরকার, করতে কোন হবে। ইনফরমেশন আমার দরকার, সেটুকু নেই। আমি বললাম না, আমার হার্ড ডিস্ক আমি খুব বেশি প্রেসার দিতে চাই না। তারপর পারাপারের এক্সপিরিয়েন্স ভালো ছিল নিশ্চয়ই। পারাপারের এক্সপিরিয়েন্স ভালো ছিল, এবং সব শুটিং শেষ হয়ে যাওয়ার পরে 2 দিন পর উনি আমাকে ফোন দিয়ে বলল যে তিশা, তোমাকে কোন 7 দিনের শিডিউল আছে। আমি কেন? বলে আমরা যে এতদিন শুট করছি এই পুরা ক্যাসেট গুলো তো হারাই গেছে, আমাকে What? আবার রিশুট করতে হবে। আমি বললাম আল্লাহ কি বলেন আপনি ভাই, আপনি পাগল নাকি? বলে হ্যাঁ আমাদের হারাই গেছে, তুমি শিডিউল বের করো, আমরা আবার এটা শুট করব। আমি তো মাথায় হাত যে আল্লাহ আমি কোত্থেকে 7 দিনের শিডিউল বের করব, এত ঝামেলার মধ্যে আছি। পরে যাক ভাগ্যিস আবার ক্যাসেট পাওয়া গেছে আলহামদুলিল্লাহ, পরে আর রিশুট করতে হয়নি। তারপর তো 69 শুরু হলো ওনার সাথে আমার কাজ, বড় একটা লম্বা সিরিজ, এবং দর্শকরাও পছন্দ করলো। এবং শেষ দিকে আপনার মৃত্যুর পরে তো দর্শকরা সে সময় অনেক কেঁদেছিলেন। হ্যাঁ কেঁদেছে, এবং আমার মনে আছে ওই ওই ফিল্ম মানে 69-এর পরে আমি যখন বাইরে ট্রাভেল করতে যাই, আমাকে হঠাৎ করে একজন বয়স্ক কাপল এসে বলতেছে, মা তুমি কোথায় যাচ্ছ? আমি তখন আমেরিকায় শো করতে যাচ্ছি। আমি আমেরিকায় যাচ্ছি শো করতে। বলে শোনো, তুমি আমার কার্ডটা রাখো, তুমি এসে তোমার ট্রিটমেন্টের জন্য কত খরচ হবে আমাকে বলো, আমি সব খরচ করব। আমি অনেকক্ষণ তাকায় থাকলাম, বললাম যে আঙ্কেল আমার ট্রিটমেন্ট? আমার মা তো বলে ও তো অসুস্থ না। বলে না আমি নাটকে দেখলাম তোমার ক্যান্সার, তুমি তোমার ট্রিটমেন্ট লাগবে না। আমি সি আঙ্কেল আই এম সো সরি, আই এম রিয়েলি ভেরি থ্যাংক ইউ যে আপনি চিন্তা করেছেন, বাট আসলে ওটা একটা নাটক, ওটা একটা অভিনয় ছিল। আমি পার্সোনালি আমি সুস্থ আছি, আমার জন্য দোয়া করবেন। সো ওই 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 মোমেন্টটা আমার আজীবন মনে থাকবে। কিছু কিছু মোমেন্ট থাকে না মানুষের, মানে কতটা বিলিভেবল অ্যাক্টিং করেছেন না আপনি। বিলিভেবল অ্যাক্টিং না, উনি কতটা বিলিভ করেছে এই পুরোটা। না সেই না, শিল্পীর উনি জীবনের আমাকে প্রাপ্তি তো বলেছিল আসলে যে এগুলোই। না আমি আসলে তুমি সিকোয়েন্সটা বা তোমার কাজটা দেখে আমার কাছে মনে হচ্ছে তুমি সত্যি খুব সত্যি অসুস্থ, এবং আমি মন থেকে তোমার জন্য অনেক দোয়া করি, কারণ তুমি ভালো অ্যাক্টিং করেছো, আর আমি মন থেকে দোয়া করি তুমি যেন সুস্থ থাকো। তো আমার বাহ। কাছে মনে হয় যে কিছু কিছু মোমেন্ট আমার সারা জীবন মনে থাকবে। যেরকম থার্ড পারসন সিঙ্গুলার নামা আমার ফার্স্ট ফিল্ম, সেই প্রসঙ্গে আসছি আমি, তবে তার আগে এই জায়গাটা একটু থাকতে চাই, কারণ আমার চিত্রনায়ক মান্নার কথা মনে পড়ছে। কারণ একই অ্যাপার্টমেন্টে থাকতেন আপনারা, এবং সেই সময়ে আপনাকে দেখে আপনাকে খুবই স্নেহ করতেন। হ্যাঁ যেহেতু আমরা থাকতাম 3-4 তলায়, ওনারা থাকতো দোতলায়। সো স্নেহ করতো, মানে একই ফ্ল্যাটে আমরা যেহেতু খেলতাম, ওনার ছেলেও খেলতো আমাদের সাথে, ছোট ছেলে সিয়াম অনেক ছোট ছিল তখন। আসতে যেতে দেখা হতো, এবং সত্যিকারে উনি আমাকে অনেক আদর করতো, অনেক স্নেহ করতো। এবং উনি আপনাকে অনেক সুন্দর একটা কথা বলেছিলেন যে তুমি বড় হয়ে অনেক বড় হবে, বা তোমার কাজ একদম উনি আমাকে খুব রিয়েল বলেছিলেন ভাবে যে মনে হয়। যে তুমি অনেক ভালো অ্যাক্টিং করো। তখন আসলে এফডিসি থেকে অনেক অফার আসতেছিল সিনেমার, এবং আমি সিনেমাটা করতে চাচ্ছিলাম না। আচ্ছা। তখন আমাকে সেভ করার দায়িত্ব মান্না ভাই নিয়েছিল, বলছিল যে তোমাকে এফডিসি থেকে কেউ সিনেমার জন্য বলবে না, তুমি অ্যাক্টিং করো, সুন্দর ভালো অ্যাক্টিং করো, ইউ আর আ গুড সোল, তুমি অনেক ভালো একজন মানুষ, তুমি বড় হলে তুমি আমার হাত দিয়ে ফিল্মে ঢুকবা, তোমার টেনশন করার দরকার না, আজকের পর থেকে তোমাকে কেউ জ্বালাবে না। সো সত্যিকারে তারপর থেকে আমাকে ফিল্মের জন্য কেউ প্রেশার দেয়নি। আমার যখন মনে হয়েছে না দিস ইজ দ্য টাইম ফর মি টু স্টার্ট আ ফিল্ম, তখনই আমি থার্ড পারসন সাইন করি। এবং সেটি 11 ডিসেম্বর 2009-এ মুক্তি পেল মোস্তফা সরোয়ার ফারুকের পরিচালনায়। রুবা হক বোধহয় আপনার আমার ক্যারেক্টারের নাম ছিল। তো প্রথম সিনেমা হিসেবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কতটা স্পেশাল? প্রথম জিনিস তো সবসময় খুবই স্পেশাল, এবং আমার মনে আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন করব, ওর আগে থেকে আমি 4 মাস কোনো কাজ করিনি। তারপরে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একটা লং টাইমের জন্য শ্যুট হয়েছে, এবং আছে না যে ওই রুবা থেকে আমার বের হতে অনেক সময় লেগে গেছে। এমনও গেছে যে আমি অন্য একটা ফিকশনে বা অন্য একটা নাটকে কাজ করতে গেলাম, তখন আমার মনে হচ্ছিল আচ্ছা রুবা তো এভাবে, এটা কি এভাবে
বলে আপু একটু কি ডিফারেন্ট কিছু, আমি সরি আমি অন্য চিন্তায় আপনি ছিলাম। এতটাই হ্যাঁ, ধারণ চলেন, চলেন। করেছিলেন রুবাকে। মানে হয় না যে প্রথম জি। সিনেমা হিসেবে যে গ্রুমিং সেশনটা ছিল এবং যেইভাবে আমি ওর ভিতরে মানে একটা জার্নির মধ্যে দিয়ে গেছিলাম, ওখান থেকে বের হতে আসলে অনেক সময় লেগে গেছে আমার। এবং সেই সিনেমাটা এবং সিনেমার গানগুলো আমাদের জন্য স্পেশাল, যে কারণে সাকি আজকে শুরুতে সেই সিনেমার গান আপনাকে শুনিয়েছে। থ্যাংক ইউ সো মাচ, এবং আপনি খুব ভালো গান গেয়েছেন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবং আপনার মুখে শুনছি, এটি নিশ্চয়ই আমার জন্য অনেক বড় প্রাপ্তি। আমি একটু জানতে চাই, এই যে সিনেমার কথা আমরা বলছি এবং আপনি যেটি বলছিলেন যে অনেক ছোটবেলা থেকেই তো আসলে এই যে সিনেমার অফারগুলো আপনার আসতো, এফডিসি থেকে আপনাকে প্রতিনিয়ত পোক করা হতো, এবং আপনি আরো একটি কথা বলছিলেন যে অনেক গুরুত্বপূর্ণ মানুষদের মানে কি আমাকে আসলে চাইতো তারা বা চাইতো আমি অফার যেন করতো, সিনেমাটা জি। করি, মানে এবং অনেক গুরুত্বপূর্ণ মানুষের সান্নিধ্যেই আপনি ছিলেন, তারিক আনাম খান থেকে শুরু করে আপনি শ্যাম বেনেগাল, এ আর রহমান, আপনার পরিবারের অনেক গুরুত্বপূর্ণ মানুষজনও ছিলেন। আমি জানতে চাই এই পুরোটাই কি আসলে নিজের ডিসিশন বা পরিবারের সান্নিধ্য থেকে হয়েছে, নাকি কোনো মেন্টর কাজ করেছে আসলে আমি কোনটা করব কোনটা করব না? অবশ্যই বলবো যে আমার উপরে আমার সৃষ্টিকর্তার অনেক মানে অনেক ব্লেসিংস আছে, এবং আমি সব সময় প্রচন্ড পরিমাণের ভক্ত সৃষ্টিকর্তার কাছেই আমি শুকরিয়া আদায় করি এবং তার কাছেই সব সময় সাহায্য চাই। অনেকে হয়তো বা জানে না, কারণ আমি প্রচার করি না এগুলো। আমার কাছে মনে হয় আমার এটা আমি ভালো গুণ বলবো কিনা জানি না, আমি জানি যে আমার লিমিটেশনসটা কি, এবং আমি জানি কিভাবে কোনটা নিব এবং কোনটা নিব না, এবং আমি জানি আমি না বলবো, মানে আমি না বলতে পারি আর কি। এটা হতে পারে এটা গুণ বলতে পারেন, বা এটা আমার ছোটবেলা থেকেই আমার মধ্যে আছে। হয় না, যখন আমরা অনেক বড় কোনো অফার পাই আমরা তাড়াতাড়ি হ্যাঁ আমি করব, কিন্তু আমার জীবনে অনেক বড় বড় অফার আছে যেগুলো আমি না বলেছি যে না আমি করতে চাই না, কারণ আমার কাছে আমি মন থেকে আমার আসেনি। হ্যাঁ, হতে পারে সেটা অনেক ভালো প্রোডাকশন হতেই পারে, অনেক ভালো ভালো প্রোডাকশন হতে পারে, অনেক বড় প্রোডাকশন হতে পারে, কিন্তু আমার মন থেকে আসেনি, সো আমি করতে চাই না। সেটি বলিউডের সিনেমাও, সেটা বলিউড হলিউড মানে সরি যেটাই হোক না কেন, বলিউড ঢালিউড যেটাই হোক না কেন, আমি আমার মন টানেনি, আমি করিনি। আমার সৃষ্টিকর্তা আমাকে কোনো ইঙ্গিত দেয়নি, আমি করিনি। আমার ফ্যামিলি থেকে যদি মনে হয় এটা করবা, একটু কনফিউশন আছে, আমি করিনি। সো আমি জানি আমি না বলতে পারি আসলে, আর আমি জানি আমার লিমিটেশনসটা কি, আমার কত দূর যেতে হবে, কত দূর যাওয়া উচিত, এই বিষয়টা আমি আসলে খুব ভালো করে বুঝি এবং মনে হয় এটা খুব মেইনটেইন করার গুরুত্বপূর্ণ না, চেষ্টা করি যে কতটুকু আসলে আমাকে যেতে হবে বা এক্স্যাক্টলি। আমার কাছে কোথায় মনে আমার হয় এটা প্রত্যেকটা যাওয়াটা উচিত প্রফেশনেই নয়। জানা দরকার যে আমার লিমিটেশনসটা কি, আমি জি। কতদূর যাব, জি। কতটুকুন করব এবং কতটুকুন ছাড় দিব। এই জিনিসটা আসলে প্রত্যেকটা প্রফেশনের প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকা উচিত, এবং সেজন্য দর্শকরা আপনাকে ভীষণ বিশ্বাস করে এবং আপনি তাদের আস্থা ভাজন একজন। কারণ আমি আমার দর্শকদের ভালোবাসা এবং বিশ্বাসটা অর্জন করতে সারা জীবনই চেয়েছি, এবং সেজন্য আপনি 13 বার মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন, এবং 13 বার তো রেকর্ড, এবং দর্শকদের ভোটে আপনি 10 বার, মানে শাবনূরও পেয়েছেন 10 বার, আপনিও 10 বার পেয়েছেন, আর একবার পেলে আপনি শাবনূরকেও ছাড়িয়ে যাবেন। ও মাই গড। এবং আমি যেটা জানি যে 25 বছরের ইতিহাসে একজন শিল্পী 5টি বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছে, এবং সেটি হচ্ছেন আপনি। সেটি হচ্ছে পাঠকের ভোটে শ্রেষ্ঠ নারী মডেল, এবং সমালোচক এবং পাঠকের ভোটে টিভি অভিনেত্রী, সমালোচক এবং পাঠকের ভোটে চলচ্চিত্র অভিনেত্রী। যাই হোক, অ্যাওয়ার্ড কাউন্ট করতে চায় না, কারণ দর্শকদের ভালোবাসা কাউন্ট করা যায় না, সো অ্যাওয়ার্ড এবং দর্শকদের ভালোবাসা কোনো কাউন্টিং এর মধ্যে পড়ে না। তারপর একটা এটা তো আসলে তাদের পক্ষ থেকে আসলে একটা কৃতজ্ঞতা যে আমরা আপনার অভিনয় ভালোবাসি। তাদের চাইতে আসলে আমার কৃতজ্ঞতার জায়গা অনেক বড়, কারণ হয় না, আমি প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা ইন্টারভিউ বা প্রত্যেকটা কথাই তো আসলে দর্শকদের জন্যই বলি। সো যখন এই বিষয়গুলো তারা ফিল করে এবং আমাকে ভোট করে বা আমাকে ভালোবাসে বা আমার কাজকে ভালো বলে, তখন এর চাইতে বড় বিষয় আসলে কারোর জন্যই হতে পারে না। আমি সত্যি তাদের প্রতি কৃতজ্ঞ। এগুলো তো ভালো ভালো কথা, কিন্তু ভালোর বিপরীত তো খারাপ কথাও থাকে, যেমন প্রত্যেকেরই তো ভক্ত থাকে, প্রত্যেকেরই সাপোর্টার থাকে। তো আপনার পুরস্কার প্রাপ্তির পরে যখন অনেকে সমালোচনা করে, সেই বিষয়টা আপনি কিভাবে নেন? না, আমি আসলে সমালোচনার শিকার হয়েছি খুবই কম। আর যদি বলা হয় অ্যাওয়ার্ড পাওয়ার পর যেই
কয়েকজন সমালোচনা করেছে, সবাই কিন্তু একটা জিনিস বলেছে যে আপনি একজন ভালো অভিনেত্রী, এটা অস্বীকার আমরা করব না। তারপরে কিন্তু বলে অনেক কিছু বলে, কিন্তু যারা সমালোচনা করেছেন তাদেরকেও আমি তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা জানাই, বিকজ সমালোচনা আলোচনা দুটাই তো আসলে ডান হাত বাম হাত টাইপের, একটা না থাকলে আরেকটার মর্মতা আপনি বুঝতে পারবেন না। সো আমি দুই পক্ষকেই ধন্যবাদ জানাই, দুই পক্ষের প্রতি আমি কৃতজ্ঞ, এবং দুই পক্ষকেই বলবো যে আপনারা আমার ডান হাত এবং বাম হাত, এক হাত ছাড়া আরেক হাতের তো মূল্য নেই। এবং গঠনমূলক সমালোচনা তো আসলে শিল্পী জীবনে প্রয়োজন আছে। আমার কাছে সবকিছুই আমার কাছে পজিটিভ মনে হয়। তারপর আমি যেটা দেখেছি যে এবার যে 4 জন ছিল তাদের মধ্যে সর্বাধিক জনপ্রিয় আপনি, এবং আপনার কাজটি আলোচিত ছিল, এবং পাঠকরা বিপুল ভোটে আপনাকে এবার পুরস্কার এনে দিয়েছে। আমরা আবারও গল্পে ফিরবো, তবে আরেকটি বিরতি। তবে ব্রেকের আগে এইটুকুন বলতে চাই, অনেকে ভুল করে যে এই কাজটাতে কেন, ওই কাজটাতে কেন, এটা আমি ক্লিয়ার করে দিতে চাই। আসলে দর্শকরা ভোট করে কিন্তু নাম দেখে, যে নুসরাত ইমরোজ তিশা এত বছর পর বা যেই হোক XYZ যারই নাম হোক, নাম দেখে ভোট করে। এটা কিন্তু একটা নামের পয়েন্ট অফ ভিউ থেকে, মানে দর্শক জরিপ যেটা হয়, কাজটাকে কিন্তু অতটা অনেক সময় দেখাও না, খুব হ্যাঁ, কাজটা অনেক সময় দেখাও হয় না, কিন্তু নামটা দেখে আসলে ভোটটা করা হয়। কারণ তিশা অনেক সময় অনেক মোটামুটি নাটকের জন্য অ্যাওয়ার্ড পেয়েছে, যেখানে অনেক যেটা আমি আনএক্সপেক্টেড ছিলাম, এই নাটকের জন্য আমি পাইছি, যেখানে অনেক ভালো ভালো নাটকটাও হয়তো, কারণ তারা শুধু নুসরাত ইমরোজ তিশাকে ভোট করেছে। অভিনয় নিয়ে কথা বলছি, একটু মডেলিং এ ফিরে যেতে চাই। একটা সময় বেশ জনপ্রিয় ছিলেন বলা যায়, সবাই খুব ভালো লাগতো। সেই জায়গা থেকে এখন জনপ্রিয়, এখনো জনপ্রিয় মডেল হিসেবে না, আমি যোগ করতাম মডেল হিসেবে এখন সাকিব জনপ্রিয়, কারণ তিশা মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে যখন ব্যাক করেছে, তখন আমাদের স্কয়ার টয়লেট্রিজের চপস্টিক দিয়ে ব্যাক করেছে, এবং এখন মেরিল বেবি লোশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, পাশাপাশি এখন হারপিকের কাজ করছে, এবং কলম্বো তেলেরও ব্র্যান্ড। না, নিশ্চয়ই এখনো ভীষণ রকম জনপ্রিয়, সেটা বলতেই হবে। অভিনয় শিল্পী হিসেবেই মনে হয় আমরা পরিচিতিটা একটু বেশিই চাইছি তিশার কাছ থেকে। একটু মডেলিং নিয়ে শুনি, যে সেই জায়গাটাকে কিভাবে উপলব্ধি করেন বা ভালো লাগার জায়গা হিসেবে। সেই জায়গাটা তো, মডেলিং তো ডেফিনেটলি প্রত্যেকটা মানুষের জন্যই খুবই ভালো, এবং আর্থিক একটা বিষয় তো অবশ্যই আছে, এবং শুধুমাত্র সেটা না, আমি কিন্তু সেই সকল প্রোডাক্টের সাথেই নিজেকে জড়াতে চাই, যেই সকল প্রোডাক্টগুলো জেনুইনলি মানুষের পাশে থাকে। যেরকম আমি আমার শুরু যখন চপস্টিক দিয়ে করেছি, চপস্টিকের বিশাল বড় একটা কারণ কিন্তু এটাতে টেস্টিং সল্ট নেই, এটা বাচ্চাদের জন্য খাবার প্রয়োজন, তো আমি আমার বাচ্চার কথা চিন্তা করে আমি বলছি গো অ্যাহেড, লেটস ডু ইট। কিংবা মেরিল বেবি, সবসময় দেখবো যে মেরিলের যে কোনো প্রোডাক্টই বাচ্চাদের জন্য ভালো, ফুড থেকে শুরু করে বাচ্চাদের প্রোডাক্ট বা বড়দের প্রোডাক্ট সবকিছুই কিন্তু অনেক মানসম্মত। এটার কারণে কিন্তু আমাকে যখন বলা হচ্ছে, আমি সেকেন্ড থট দিইনি, ওকে ফাইন, লেটস ডু ইট। কিংবা মেরিল স্প্ল্যাশের একটা বিজ্ঞাপন ছিল যে শুধু কালো হয়, শ্যামলা হয়, অনেক আগে মেরিলের, তখন আমি যে সোপের মডেল ছিলাম। তারপরে হারপিক একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, এবং হারপিকের একটা বিষয় অনেকেই জানে না, যে হারপিক যে শুধু বিজনেস করছে মার্কেটে ওয়ার্ল্ড ওয়াইড তা কিন্তু না, তারা কিন্তু অনেক সেবামূলক কাজও করছে। রিসেন্টলি তারা সাজিদা ফাউন্ডেশনের সাথে জয়েন্ট হয়েছে, এবং তারা যারা ক্লিনিং প্রফেশনে আছে তাদেরকে একটা হেলথ বীমা দিচ্ছে, যেটাকে বলা হয় স্বাস্থ্য বীমা, সেটা দিচ্ছে। এবং আমি কলম্বোর সাথে যুক্ত আছি, তারাও এরকম অনেক কাজের সাথে ইনভলভ আছে। যদি আমি ভুল না করি, হারপিকে আপনি প্রথম নারী মডেল। হ্যাঁ, পাকিস্তানে, এবং আমি বাংলাদেশে হচ্ছে প্রথম নারী মডেল, ওয়ার্ল্ড ওয়াইড সব পুরুষ মডেল। বাহ বাহ। এই একই বিজ্ঞাপনে তো একসময় জিঙ্গেলও করতেন। হ্যাঁ, মানে মিস করা হয় সেই জায়গাগুলো, কারণ এটা খুব শর্ট টাইমে খুব মানে পরিচিতি লাভ করা। কালের বিবর্তনে তো সবকিছুই চেঞ্জ হচ্ছে। আগে জিঙ্গেল বেস অ্যাডও আমি করেছি, এখন স্টোরি বেস অ্যাডও আমি করছি। সো এক এক সময় এক একটা সময়ের দাবি কাজ করছে, সময়ের দাবি আছে, দেখতে ভালো লাগা বা মানুষকে বোঝানোর জন্য যেটা প্রয়োজন। আগে যেরকম জিঙ্গেল দিলে মানুষ বেশি ক্যাচ করতো, এখন আমি স্টোরি বললে মানুষ বেশি ওটাকে ক্যাচ করছে। এটা আসলে অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। জিঙ্গেল বেস ওই বিজ্ঞাপন চিত্রের কথা এই মুহূর্তে আমার মনে পড়ছে, তুমি যেখানে আমি সেখানে। ও বাবা, মুস্তাফা সরোয়ার ফারুকী নির্মিত। আমি সেখানে ছেড়ে যাবে না, খুবই জনপ্রিয় ছিল। হ্যাঁ, সিটি সেলের। আমরা আবার চলচ্চিত্র প্রসঙ্গে ফিরে যাই। চলচ্চিত্র কিন্তু নাম টেলিভিশন।
মুক্তি পেয়েছিল 2013 সালে, এবং সেই চলচ্চিত্রটিতে কোহিনূর চরিত্রে আপনার অভিনয় কিন্তু এখনো দর্শকদের মনে দাগ কেটে আছে। তো সেই চলচ্চিত্রের কিছু গল্প শুনবো। সেই চলচ্চিত্র আসলে ওই চলচ্চিত্রটা আমার করারই কথা ছিল না। মানে আমি টেলিভিশন যখন স্ক্রিপ্টিং করা হয়, মোশাররফ ভাই, চঞ্চল ভাই করবে, তো সরার খুব চাচ্ছিল যেটা তুমি করো। আমি বলছি না, আমি এটা আসলে করতে চাই না। ওই যে আছে না হাজবেন্ডের ফিল্ম ওয়াইফ করতেছে, এই থিসিসে আমি যাইতে চাই না, প্লিজ আমার মনে হয় ইউ শুড টেক তোমার অন্য কোনো আর্টিস্ট নেওয়া উচিত। এবং এইটা নিয়ে অনেক জল্পনা কল্পনা, তারপরে আমার বড় ভাই আনিসুল হক আমার জীবনে একটা গুরুত্বপূর্ণ মানুষ, সে যদি কিছু বলে আমি ওটা আসলে কখনো না করি না। এবং আনিস ভাই, ওই যে বলবো না যে কিছু মানুষ আমার আশেপাশে আছে যাদের অবদান অনেক বেশি। আনিস ভাই আমার ডেকে বললো কেন করবা না, আনিস ভাই এবং মেরিনা আপা কি হয়েছে, করবা না কেন? আমি বলছি আনিস ভাই দেখেন, আপনি আমাকে বুঝাইলে তো আমি কিন্তু বিগলাই, মানে আমি গলে যাব, আপনি কিছু বলেন না। বলে না না, তুমি আমার সাথে বসো, আমাকে লজিক দাও। আমি বলছি এই যে হাজবেন্ডের ফিল্ম মানে ওয়াইফ করতেছে, এর মধ্যে আমি যেতে চাই না, দর্শকরা এটা ইয়ে করবে। বলছে যে তুমি একজন ভালো অভিনেত্রী, এটা তো তুমি মানো। আমি বলি হ্যাঁ আলহামদুলিল্লাহ। তুমি জনপ্রিয়, এটা তো তুমি মানো, হ্যাঁ আলহামদুলিল্লাহ। এখন তুমি মনে করো মোস্তফা সরোয়ার ফারুকের সাথে তোমার কোনো রিলেশনই নাই, সে একজন ডিরেক্টর, তুমি একজন আর্টিস্ট, এখন উনি তোমাকে অফারটা দিছে, তুমি কি করবা না? আমি তো বলছি হ্যাঁ, তাহলে তো অবশ্যই তখন আমি করতাম। তার মানে তুমি এটা করবা, শেষ, এখন নাও যাও স্কিপ করে শুটিং শুরু করে দাও, সরার তিশা এটা করবে। সো আনিস ভাই যখন এভাবে বলে বা মেরিনাপা যখন বলে, আমি কিন্তু কখনোই না করতে পারি না, বিকজ হি ইজ মাই বিগ ব্রাদার। সো আমি বললাম যে ঠিক আছে করব। এবং ডুবের সময় আমি যখন বলতেছিলাম যে ডুব, হঠাৎ করে আমার আনিস ভাইয়ের চেয়ারের মুখে পড়লো, সামনে চলে আসলাম, হ্যাঁ হ্যাঁ ডুব ডুব আমি করব, কিন্তু কোন ক্যারেক্টার করবো এটা আমাকে একটু সময় দিতে হবে আর কি। সো টেলিভিশন না করতে করতে আসলে আনিস ভাইয়ের কারণে আমার করে ফেলা হয়েছে। এবং এটা খুব কমন কথা যে হাজব্যান্ডের ছবিতে প্রায়োরিটি অনেকে পায়, কিংবা বাবার ছবিতে, কিংবা ভাইয়ের কাজে। তো এই বিষয়গুলো মিথ্যা প্রমাণ করার জন্য হোক বা অন্য কোনো কারণে হোক, কিংবা সকল নির্মাতাদের আপনার প্রতি আগ্রহের কারণেই হোক, আপনার মোট 11টি ছবি এখন পর্যন্ত মুক্তি পেয়েছে। যদি আমি কিন্তু আমার ক্যারিয়ারে কিন্তু আমার সিনেমার সংখ্যা কম, কিন্তু সবগুলো উল্লেখযোগ্য ছবি আলহামদুলিল্লাহ। তো 11টা ছবির যদি আমি ওটিটির কাজ বাদ দেই, কিংবা দেশের বাইরে না মুক্তি কেন পেয়েছে ওটিটি বাদ দিবা? সেগুলো বাদ দিয়ে যদি না, বাংলাদেশে ওটিটি নিয়ে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে যে ওটিটি সিনেমা, ইফ এটা যদি সিনেমা না হতো অটোবায়োগ্রাফি, তাহলে আমার প্রশ্ন যে পৃথিবীর অন্যান্য ফেস্টিভ্যালগুলা সিনেমা হিসেবে এটা কাউন্ট করছে, এবং বিবিসির মতো, বিবিসির যে চ্যানেল 4 সিনেমা হিসেবে এটাকে নিয়ে নিয়েছে, সো মানুষ কেন বলবে এটা সিনেমা না? অবশ্যই সেটা তো আমরা বলছি। আমি জাস্ট বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশের প্রেক্ষাগৃহে যে 11টা চলচ্চিত্র মুক্তি পেয়েছে, তার মধ্যে মাত্র 3টি চলচ্চিত্র পরিচালক হচ্ছেন মোস্তফা সরোয়ার ফারুকী, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার টেলিভিশন এবং ডুব। বাকি চলচ্চিত্রগুলো কিন্তু আপনি অন্য নির্মাতাদের সাথে কাজ করেছেন, কিন্তু যেটি বলা হয় যে ফারুকীর ছবিতে হয়তোবা ওর ছবিগুলো ট্রাভেল করছে বেশি, এবং হয়তোবা আই ডোন্ট নো কেন বলা হয় আমি জানি না, কারণ আমার তো তকির ভাইয়ের সিনেমা ফাগুন হাওয়া বা হালদাও অনেক বেশি ট্রাভেল করেছে এবং অনেক বেশি জনপ্রিয় হয়েছে, অস্তিত্ব জনপ্রিয় হয়েছে। ইভেন যেই সিনেমাগুলো করা হয়েছে এক একটা থেকে এক এক দিক থেকে জনপ্রিয় হয়েছে। এবার অস্তিত্ব প্রসঙ্গে আসে, কারণ এই চলচ্চিত্রের জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পরী চরিত্রে অভিনয় করেছেন অনন্য মামুন পরিচালিত। আরিফিন শুভ ছিল আপনার সাথে, যার প্রথম টেলিভিশনে নায়িকা আপনি। আবার দুজন মিলে আপনারা বঙ্গবন্ধু এবং বঙ্গমাতার চরিত্র করেছেন। তো অস্তিত্ব আপনার জন্য কতটুকু স্পেশাল ছিল? ভেবেছিলেন কখনো জাতীয় পুরস্কার পাবেন? না, আমি ভাবিনি কখনো। আমি কখনোই ভাবিনি যে অস্তিত্বের জন্য আমি জাতীয় পুরস্কার পাবো। তবে অস্তিত্বর গল্প নিয়ে যখন অনন্য মামুন আসে, তখন আমার কাছে ক্যারেক্টারটা খুব ভালো লেগেছিল। কিন্তু যেহেতু অনন্য মামুন সবসময় একটু কমার্শিয়াল সিনেমা করে অভ্যস্ত, আমি জানতাম না যে এটার এক্সিকিউশনটা কি হবে। বাট ওই যে ক্যারেক্টারটা আমার পছন্দ হয়েছে বা ক্যারেক্টারটার অনেক কিছু করার আছে, ওই মোহেই কিন্তু আমার মন থেকে বলছে লেটস ডু ইট, কি আর হবে, দেখি না কি হয়। বাট অনন্য মামুন অনেক এফোর্ট দিয়েছে, ওটার ডিওপি ছিলেন একজন চেন্নাইয়ের একজন মানুষ। অনন্য মামুনও খুব ভালোভাবে এক্সিকিউট করেছেন, এবং আমরা যেভাবে চেয়েছি অনন্য মামুন সেই জায়গাটায় সেভাবেই করার চেষ্টা করেছে। শুভ ডেফিনেটলি আমার
অনেক বছর ধরে আমার তার সাথে কাজ হচ্ছে, মানে অল্প কাজ হয়েছে কিন্তু কাজ তো শুরু হয়েছে তার সাথে। সো আমার কাছে পুরো বিষয়টাই মনে হলো যে এটা আমার ঘরের কাজ, সো লেটস ডু ইট। এবং ক্যারেক্টারটা যেহেতু খুবই ইন্টারেস্টিং, আমি এটা করতে চাই। বাট যখন আমি শুনলাম যে এইটার জন্য আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছি, আমি আমি সত্যি প্রথমে বিশ্বাস করতে পারিনি যে সত্যি কি আমি এটার জন্য পাচ্ছি। ওয়াও, আলহামদুলিল্লাহ। সো পরে আমি অ্যাওয়ার্ডটা নিয়ে আমি অনন্য মামুনের সাথে সেলিব্রেট করেছি যে লেটস টেক আ পিকচার। চমৎকার। এবং সেটি 6 মে 2016 সালে মুক্তি পেয়েছিল এবং তার কিছুদিন পরে 7 জুলাই ঈদের সময় মুক্তি পেয়েছিল শাকিব খানের সাথে আপনার প্রথম ছবি, মেন্টাল। যেটি পরবর্তীতে রানা পাগলা নামে আচ্ছা, মুক্তি পায়। আসলে সিমি চরিত্রে অভিনয় করেছিলেন আপনি। তো শাকিব খানের সাথে কাজের অভিজ্ঞতা কেমন ছিল? ওয়ান্ডারফুল। কাজটা খুব একটা ভালো হয়নি, বিবিধ কারণে। এটা কাজটা যেই রকম হওয়ার কথা ছিল সেই রকম হয়নি, যেভাবে প্রচার করার কথা ছিল সেভাবেও হয়নি, অনেক মিসম্যানেজমেন্ট হয়েছে, অনেক কিছু হয়েছে। কিন্তু আমি এতটুকুন বলবো যে একজন শাকিব খানের সাথে কাজ করে আমার খুবই ভালো লেগেছে। উনি একজন কোঅপারেটিভ পারসন, একজন মানুষ। আমার কাছে মনে হয়েছে যে উনি সেটে থাকলে আমার কাছে নিজেকে অনেক সিকিউর লেগেছে, কারণ আমরা যেই জোনটাতে শুটিং করেছিলাম ওই জোনে এত মানুষ ছিল, অস্বাভাবিক মানুষ ছিল। সাকিব ভাইয়ের একজন বডিগার্ড আছে, স্পষ্ট মনে আছে। আমি হ্যাঁ, বাহাদুর। সো সাকিব ভাই খালি বললো সেভ হার, তিশারে আরে আগে আনো। উনি আমাকে এইভাবে চ্যাং তোলা করে নিয়ে গাড়িতে উঠলো, আপা উঠেন গাড়িতে। তারপরে সাকিব ভাই গাড়িতে উঠলো। সো এখানে আমার কাছে মনে হয়েছে যে না, হি রেসপেক্ট হিজ কোয়ার্টিস্ট এবং তার কোয়ার্টিস্টের সেফটি তার মাথায় থাকে। এটা আসলে একজন কোয়ার্টিস্টের কাছ থেকে আরেকজন কোয়ার্টিস্টের পাওয়া একটা বিশাল বড় একটা ব্যাপার। So, আমার কাজের এক্সপিরিয়েন্স গুড, আমার মজা লেগেছে, আমি এনজয় করেছি কাজটা করতে। বাকিটা আসলে প্রচারের পর কি হলো না হলো এবং দর্শকরা কি বলছে না বলছে সেটা আলাদা চ্যাপ্টার, বাট শুটিং এর এক্সপিরিয়েন্স আমার কাছে মজার লেগেছে। আমরা ভবিষ্যতে ভিন্ন ধারা ছবিতে শাকিব খান তিশা জুটিকে আবারও দেখতে চাই। চলচ্চিত্র নিয়ে কথা বলছিলাম, আমরা একটু পরপর জানতে চাই ডুব, একই সঙ্গে মুজিব একটি জাতির রূপকার, শুরুতে ডুব নিয়ে জানতে চাই। ডুব এবং হালদা হচ্ছে ব্যাক টু ব্যাক আসছে। 27 অক্টোবর 2017 ডুব এবং 1 ডিসেম্বর হ্যাঁ, এবং এটা শুটিংও আসলে এরকম ব্যাক টু ব্যাক হয়েছে। সো ডুব নিয়ে বলতে চাই, ডুব আমি করতেই চেয়েছি যে ডুব যেই ইরফান খানের সাথে কাজের এক্সপিরিয়েন্স বা ইরফান খানের সাথে কাজ কে না করতে চাইবে। সো আমাকে যখন বললো যে ডুব এটা করতে চাই স্ক্রিপ্টটা, তখন আমি বলছিলাম যে আমি এই ক্যারেক্টারটা করতে চাই। আমাকে ইরফান খান ডেকে বললো যে তুমি আরেকবার চিন্তা করো তিশা, যে তুমি মেয়ের ক্যারেক্টারটা করতে চাও নাকি ওয়াইফের ক্যারেক্টারটা করতে চাও, বিকজ আমার তোমাকে দেখে মনে হয়েছে তোমার ওয়াইফের ক্যারেক্টারটা করা উচিত। তখন আমি তাকে বলেছিলাম যে নো, আমি আসলে মেয়ের ক্যারেক্টারটা করতে চাই, কারণ এখানে একটা বিষয় আমার ভিতরে কাজ করছে যে আমার বাবা নেই। এই যে ফিলিংসটা, এই যে শূন্যস্থানটা আমার ভিতরে আছে, আর এই ফিল্মে আমার বাবা আমার চোখের সামনে থেকেও আমার কাছে নেই। আমার বাবাকে আমি সামনে দেখতে পাচ্ছি কিন্তু আমি ছুঁতে পারছি না। এই যে আমার শূন্যস্থানটা আমার এই অ্যাক্টিংয়ে কাজে দিবে, আমি এই দুটো একসাথে রিলেট করতে পারছি। সো আমি ওই ক্যারেক্টারটাই করতে চাই। এবং সেটি যে আপনি অসাধারণভাবে করেছেন সেটি আমরা প্রমাণ পেয়েছি পরবর্তীতে। এবং আপনি যে গ্লাস এগিয়ে দিচ্ছিলেন বাবার দিকে এবং ওই দৃশ্যে কোনো দর্শকের চোখ থেকে জল পড়েনি, সেটা ওটা আসলে প্ল্যানিং এর মধ্যে ছিল না। ছিল যে গ্লাস এনে দিব, আমি চুপচাপ দাঁড়ায় থাকবো, উনি পানি খেয়ে চলে যাবে। ওই সময় উনি যখন চলে গেল, সরারের একটা খুব ভালো গুণ হচ্ছে যে ও রোল কাটতে দেয় না, বলে না রোল চলতে থাক, কোনো কাটতে, যতক্ষণ আর্টিস্ট না বলবে আপনি কাটবেন না, এটা ওর ইনস্ট্রাকশনই থাকে। সো যখন চলে যাচ্ছিল আই ফিল লাইক আমার বাবা চলে যাচ্ছে, এবং আমার সত্যিকারে আমার ওই দিনের কথা মনে পড়ছিল যে যখন আমার ভাই এসে বললো আমার বাবা নেই, আমি অঝোরে তখন কান্না শুরু করলাম। এবং রোল চলতেছে, রোল থামছে না। ওই মোমেন্টটা আসলে কারো প্ল্যানিং এর মধ্যে ছিল না, ওটা অল অফ আ সাডেন হয়ে গেছে। এর সাথে রিলেট করি, যেরকম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারেও একটা ক্যারেক্টার, একটা ড্রিম সিন ছিল, আমি নদীর পাড়ে একটা লেকের পাড়ে দাঁড়িয়ে মা করে কাঁদছিলাম। ওই সিনটাতেও
অত প্ল্যানিং ছিল না যে হ্যাঁ তুমি একটু কান্না করবা হয়ে যাবে। কিন্তু আমি যখন প্রলাপ বকতে থাকলাম মা মা করে কাঁদছিলাম, এবং মনে আছে ওর পরে আমাদের আরেকটা সিনে যাওয়ার কথা তাড়াতাড়ি, ওই সিন শেষ করার পরে আই টু অ্যাটলিস্ট 30 to 40 মিনিটস ব্রেক, যে আমাকে একটু রিল্যাক্স হতে দাও, আমি পারতেছি না, আমার কন্ট্রোল করতে পারছি না ইমোশনটাকে। সো এরকম কিছু কিছু প্রতিটা সিনেমাতে কিছু কিছু মানে মোমেন্ট থাকে যেটা আসলে প্ল্যানিং করে হয় না, হয়ে যায়, এবং ওখান থেকে বের হয়ে আসতে অনেক সময় লাগে। এবং সেই ডুবের জন্য দর্শকরা আপনার হাতে দিয়েছিল মেরিল প্রথম আলো পুরস্কার, এবং একই বছর হালদার জন্য আপনি পেয়েছেন আপনার দ্বিতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার হাসু চরিত্র অভিনয় করে। তো সেটি অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল, কারণ আপনাদের চাটগাঁয় ভাষায় কথা বলতে বাবা, হয়েছিল। ভাষাটা নিয়ে মোটামুটি আমাদের সকালবেলা উঠে আমাদের যে ইনস্ট্রাক্টর ছিল ভাষাবিদ, ওকে নিয়ে আমরা টানাটানি করতাম, ভাই তুই আয় আমার একটু শিখাই যা, ভাই তুই আমার একটু শিখাই যা। তিনি কি আজাদ বুলবুল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাট আমি হালদার জন্য পুরো ক্রেডিট আমি তৌকির ভাইকে দিতে চাই, বিকজ তৌকির ভাই সাচ আ স্ট্রং ডিরেক্টর, সাচ আ মানে কি বলবো, এত সুন্দর অর্গানাইজ ডিরেক্টর, এবং উনি যেইভাবে সবকিছু গুছিয়ে আপনাকে থালার মধ্যে দিচ্ছে, আপনার জন্য অ্যাক্টিং করা বা যে কোনো রিস্ক নেওয়া বা যে কোনো মানে ওটার জন্য জীবন দিয়ে দিলেও কোনো সমস্যা মনে হয় না। মানে আমার তৌকির ভাইয়ের সাথে কাজ করে মনে হয়েছে যে এত অর্গানাইজড একটা ডিরেক্টর, যে কোনো প্রতিকূলতার মধ্যে অনেক কিছু হয়ে যাচ্ছে, হালদাতে অনেক ডিজাস্টার হয়েছে, অনেক সমস্যা হয়েছে, কিন্তু উনি একজন মানুষ যে একা পুরো টিমকে নিয়ে পুরো কাজ শেষ করে আসছে। এবং আমার কাছে মনে হয় অনেকে ভেঙে পড়ে যেত যে আল্লাহ আমি পারছি না, এটা হবে না, লেটস টেক আ ব্রেক, আমরা পরে আবার ট্রাই করি, বাট উনি ভাঙেননি। তবে আপনি যেমন তার কথা বলছেন, তিনিও হয়তো আপনাকে সেরকম ভাবে রিসিভ করেছেন, যে কারণে তার পরের ছবি ফাগুন হাওয়াতেও আপনাকে নায়িকা হিসেবে নিয়েছিলেন। ফাগুন হাওয়া কিন্তু আমার করার কথা না, ফাগুন হাওয়া আমার করার কথা ছিল না। আমরা আসলে তখন হালদা নিয়ে অনেক কথা হচ্ছিল, ফাগুন হাওয়া কি হবে না হবে, তখন তৌকির ভাই না না আমার সারপ্রাইজ আছে, আর্টিস্টটা সারপ্রাইজ বলা যাবে না। হঠাৎ করে একদিন অনেক রাতে আমাকে বিপাশা আপা ফোন দিল, বিপাশা আপা ফোন দিয়ে বলল, বিপাশা আপাকে আমি অনেক পছন্দ করি, এবং আমাকে ফোন দিয়ে বলল তুমি কই, আমি বাসায় আপু। বলে তৌকির তো লজ্জায় একটা কথা বলতে চাচ্ছে না, কিন্তু তুমি তো আমার বোন, আমি তোমাকে বলতে চাই, বলো। আমি চাই তুমি ফাগুন হাওয়াটা করো। তা আমি তখন বললাম যে আপু ফাগুন হাওয়ার জন্য তো মনে হয় তৌকির ভাই আরো মানে অন্য আর্টিস্ট চাচ্ছে। বলে এখানে অনেক ঝামেলা আছে, অনেক কিছু হচ্ছে, বাট আমি চাই এই কাজটা তুমি করো, কারণ এখানে তৌকিরের একজন ডেডিকেটেড আর্টিস্ট লাগবে যে এই কাজটাকে ওন করবে। তুমি প্লিজ তুমি এটা করো, তুমি কালকে আসো। এবং পরের দিন আমি গেলাম, তৌকির ভাই এসে বলল যে আমি জানি বিপাশা তোমাকে বলছে তুমি পড়ো আগে স্ক্রিপ্টটা, আমি চাই মানে আমার মনে হয় তুমি এটা করলে ভালো হবে। তারপরে স্ক্রিপ্টিংও কিছু চেঞ্জ, একটু যদি চেঞ্জ করা যায়, একটু এদিক ওদিক করা যায়, এবং আমার কথার অনুযায়ী ওনারা সেই জায়গাটাও আমাকে দিল যে হ্যাঁ আমরা স্ক্রিপ্ট যতটা পারি আমি সুন্দর করে একটু গোছাবো আর একটু অন্যরকম করার চেষ্টা করছি। সো ওভাবেই আসলে করা, আসলে না না মানে ওটা করার কথা ছিল না, অথচ হয়তো বা আমার কপালেই লেখা ছিল। আপনি একটা ব্যাপার খেয়াল করেছেন, আপনি বলছিলেন যে আপনি খুবই কম চলচ্চিত্রে কাজ করেছেন, কিন্তু তার মধ্যে আছে 52, তার মধ্যে আছে 71, তার মধ্যে আছে প্রীতিলতার মতো ছবি। তো ঐতিহাসিক চরিত্র আপনি অভিনয় করেছেন। তো বীর কন্যা প্রীতিলতার এক্সপিরিয়েন্স কেমন ছিল? আমাদের যে ডিরেক্টর প্রদীপ ঘোষ, উনি অনেক জানাশোনা একজন মানুষ, পড়ালেখা জানাশোনা মানুষ, এবং হি ইজ এ ওয়ান্ডারফুল হিউম্যান বিইং, সে অনেক ভালো একজন মানুষ। এবং প্রীতিলতা যেন কাজটা ভালো হয় এই জন্যই সেটে উনার সাথে আমার সবসময় ঝগড়া লাগতো। উনি বলতো এটাকে এভাবে করে, না না আমি পড়ছি জিনিসটাকে এভাবে করেন ভাইয়া। আমার মনে হয় না কোনো ডিরেক্টরের সাথে আমার এত ঝগড়া লাগতো, বাট ঝগড়ার ফল হিসেবে কাজটা অনেক ভালো হয়েছে। দর্শক, এটা তো আসলে একটা সার্টেন দর্শকদের জন্য বানানো হয়েছে, যাদের জন্য বানানো হয়েছে তারা অনেক পছন্দ করেছে, এবং আমার ডিরেক্টরও হ্যাপি, আমিও হ্যাপি। আরেকটি ব্যাপার আমি খেয়াল করেছি যে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে, ওটিটি প্ল্যাটফর্মে আপনার একাধিক কাজ রয়েছে। আমি যদি নেটফ্লিক্সের কথাই ধরি, ডুব রয়েছে সেখানে, ইতি তোমারই ঢাকা রয়েছে সেখানে, আবার সনি লিভে রয়েছে শনিবার বিকেল। হ্যাঁ, তো এই বিষয়টি আপনার কেমন লাগে? অসাধারণ। অসাধারণ কেন লাগে, যখন আমি বলি যে বিদেশের মাটিতে দাঁড়িয়ে বলে আমি বাংলাদেশি, এবং আমি বাংলাদেশি প্রোডাকশনকে বা বাংলাদেশি ফিল্মকে যখন প্রমোট করি, আই ফিল প্রাউড
যে আমি বিদেশের মাটিতে দাঁড়িয়ে এতগুলো বড় বড় বাজেটের ফিল্মের সাথে পাশে আমাদের বাংলাদেশের ছোট্ট বাজেটের ফিল্মকে আমি ইন্ট্রোডিউস করাচ্ছি, এটা আমার জন্য অনেক প্রাউডের ব্যাপার অ্যাজ এ বাংলাদেশি হিসেবে। তখন আর আর্টিস্ট মনে থাকে না, আমি বাংলাদেশি। একদম। আরেকটা বিষয়, সাকির খুব আগ্রহ, কারণ সাকি এবং আমরা সবাই খুব পছন্দ করেছি মুজিব চলচ্চিত্রে আপনার অভিনয়। সাকি, হ্যাঁ, আমরা সেই সেই প্রসঙ্গটাতেই আসতে চাচ্ছিলাম। তার সেটাও আগে কিন্তু শনিবার আমার করার কথা তার আগে না। রুম্মান একটু শনিবার বিকেল নিয়ে জানতে চাই যে অনেক স্ট্রাগল গিয়েছে ও না বাবা, একটু যদি সেই প্রসঙ্গে আমাদের দর্শকদেরকে জন্য যদি না আপনি বলেন, যখন দর্শকদের সরার উদ্দেশ্যে। আমাকে বলল যে আমি এই ইনসিডেন্টটা নিয়ে একটা ফিল্ম বানাতে চাই, আমি বললাম হ্যাঁ বানাতেই তো পারো, বাট এটা ওয়ান শট মুভি, পুরো ফিল্মটা এক শটে আমি বানাতে চাই। তখন আমার কাছে মনে হয়েছে এটা মানে ইম্পসিবল একটা ড্রিম দেখছো তুমি, এটা ইটস নট গোনা হ্যাপেন। বললো নো, ইট উইল হ্যাপেন, আমাকে চিন্তা করতে দাও। এবং একটা শনিবার বিকেল শুধুমাত্র মোস্তফা সরোয়ার ফারুকীর কৃতিত্ব না, আমি বলবো যে এখানে যেই টিম কাজ করেছে, কস্টিউম, আর্ট, যারা যারা কাজ করেছে, লাইট, ক্যামেরা, ডিওপি, আর্টিস্ট, এটা একটা বিশাল বড় সম্মিলিত একটা কাজ এবং সবাই অনেক এফোর্ট দিয়েছে। এই ক্রেডিট সবাইকেই আমি দিতে চাই, এটা একা কেউ মানে ক্রেডিটের হকদার না। কারণ প্রতিটা ডিটেল, সেটের ডিটেলও দেখলে প্রতিটা ডিটেল করতে হয়েছে তাদেরকে, এবং একটা রেস্টুরেন্ট বানানো, সেটাকে বিলিভেবল করা, সেইটাকে এইভাবে গোলাগুলি দিয়ে সবকিছু দিয়ে অর্গানাইজ করে, ইটস আ ভেরি ডিফিকাল্ট জব। ওই মুহূর্তটা কেমন ছিল যখন একটা স্টিল কিংবা একটা পোস্টার প্রকাশের পর আপনাদের বাড়ির জানালায় কিংবা আপনাদের বাড়ির নিচে হামলা হয়েছিল? তখন আসলে আমার কাছে একটু খারাপ লেগেছিল যে আসলে পুরো গল্প না জেনে, কোনো কিছুই না জেনে একটা ডিসিশনে আসা একটা মানুষের উচিত না, বা এক গোত্রের মানুষের আসা উচিত না। আমি জাস্ট আপনি আমাকে ক্রস করে গেলেন, আপনি আমাকে সালাম দিলেন না, বা আপনি আমাকে ক্রস করে গেলেন, আপনি আমাকে কেমন আছো জিজ্ঞেস করলেন না, আপনি আমার পরিচিত, এইটার উপর জাজ করে আমি কিন্তু আপনার ক্যারেক্টার বা আপনাকে আমি ব্লেম দিতে পারি না, কারণ তখন আপনি কোন সিচুয়েশনে ছিলেন সেটা তো আমি জানি না। সো আমি একটা দর্শকদেরকে তখনও একটা কথা বলেছিলাম যে আপনারা পুরো সিনেমা না দেখে, কোনো কিছুই না জেনে, একটা পোস্টার দেখে কোনো কিছু বিবেচনা করে কারোর উপর ব্লেম দেওয়াটা আসলে উচিত না। না, এটা করা যায় না, আসলে উচিত না, যায়ও না, এবং খারাপ লেগেছিল, কিন্তু অনেকে বুঝেছে আমাদের খারাপ লাগা, অনেকে বুঝতে পারেনি। এই চলচ্চিত্রের গল্প করছিলাম, আমরা একটু মায়াবতী প্রসঙ্গেও আসি। মায়া হ্যাঁ। বেগম চরিত্রে অভিনয় করেছেন এবং সেই চলচ্চিত্রের বিহাইন্ডে আমাদের অনেক মজার ওই ঘটনা মায়াবতীর রয়েছে। পুরো ক্যাম্পেইনিং এর প্ল্যানটাই তো তোমার ছিল। হ্যাঁ, এবং খুব দারুণ একটি সময় ছিল। তো সেইটাই আপনার প্রথম চলচ্চিত্র, যে চলচ্চিত্রে আপনি নাম ভূমিকায় অভিনয় করেছিলেন। এক্সপেরিয়েন্স কেমন ছিল? অরুণদার সাথে তো আগেও আমার সিরিজ হয়েছে। নাটকের কাজ হয়েছে, তারপরে লম্বা একটা গ্যাপ ছিল, বৌদির সাথেও আমার অনেকগুলো কাজ হয়েছে। তো অরুণদা যখন আমাকে বলল যে আমি এরকম একটা ফিল্ম বানাতে চাই, তখন আমি বললাম যে হ্যাঁ হতে পারে। বললো যে গল্পটা তুমি পড়লাম, গল্পটা ভালো লাগলো। তো বললাম আচ্ছা ঠিক আছে চলেন দাদা। তো দাদা বললো যে তুমি তাহলে গুছাই দাও, আমাকে একটু হেল্প করো, আর্টিস্ট বা ডিওপি বা লাইট, এই পুরো বিষয়টা আমাকে একটু হেল্প করো, যে সাজেস্ট করো যে কোনটা কোনটা কাকে কাকে নিলে কীরকম হবে, কোয়ালিটিটা যেন ভালো হয়। তো আমি বললাম যে ওকে ফাইন দাদা, চলেন একদিন বসি, আমি বলবো না, আমি আপনাকে সাজেস্ট করব, আপনি ওখান থেকে বেছে নেবেন কার সাথে কাজ করতে চান। ওভাবে আসলে শুরু থেকে এভাবে কথার মাধ্যমে গল্প করে এবং আলোচনা করে 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 আসলে আমাদের পুরো ফিল্মটা করা। ইয়াশের সাথে আমার ফার্স্ট কাজ। তারপরে আসলো ফিল্ম রিলিজের পর এটার ক্যাম্পেইনিং কি হবে, তখন আমাকে দাদাই বলল যে ক্যাম্পেইনিং কি হতে পারে। হঠাৎ করে এই আলোচনার মধ্যেই রুম্মান ভাইয়ের নাম চলে আসলো। তোমরা একটু আলোচনা করো না কিভাবে না, ক্যাম্পেইন আমি করলে আমার দুজনে মিলে। আলোচনায় যেতে চাই না, আমি তিশার আলোচনায় তারপর থাকতে আলোচনা চাই। করে হ্যাঁ অবশ্যই, কারণ উনার মাথা থেকে যেই ইনোভেটিভ আইডিয়াস গুলো আসে, বা উনার যেই দক্ষতা সব বিষয়ের ব্যাপারে এবং এক্সপিরিয়েন্স, এটা আমাদের অনেক কাজে লাগবে। এবং তাই হয়েছে, আমরা অনেক ট্যুর করেছি এবং ক্যাম্পেইনিং এর জন্য আমরা যেই প্ল্যানটা করেছি সেইভাবেই হয়েছে, এবং এটা খুব ভালোভাবে দর্শকরা গ্রহণ করেছে। ক্যাম্পেইনিংটাও অনেক মজার হয়েছে, এবং আমার মনে হয় ওই ক্যাম্পেইনিং এর সময়কালীন যেই সময়টা ছিল, ওই সময় রুম্মান রশিদ খান এবং আমার মধ্যে যেই
আচ্ছা না, আগে তো আমরা Sync তৈরি আর্টিস্ট হয়েছে, আরো রিপোর্টার্স strong, একটা রিলেশনশিপ ছিল, উনি আমাকে দেখেছে আমার অ্যাচিভমেন্ট বা আমার বিষয়গুলো দেখেছে। তো ওর মধ্যে আমার কাছে মনে হচ্ছে উই আর নট অনলি আর্টিস্ট অ্যাক্ট্রেস, আমাদের মনে হচ্ছে উই আর আ ফ্যামিলি, এবং ওখান থেকে আমাদের দুজনের বন্ডিংসটা, নিশ্চয়ই, ফ্রেন্ডশিপটা নিশ্চয়ই। অনেক স্ট্রং প্ল্যানিং করেছিলে কিভাবে রুম্মান, একটু তুমি বলো জানো না। তারপর থেকে তিশা আমাকে কি নামে ডাকে? হ্যাঁ আমি জানি, আজকে মেকআপ আমাদের গ্রিন রুমে আমরা তারপর শুনেছি। থেকে রুম্মান রশিদ খান এখন আমার চাচু। আচ্ছা, আমাদের গল্প আমরা পরে শুনবো, আমরা সিনেমার গল্পে থাকি, মুজিবের গল্প শুনতে চাই। মুজিব বেসিক্যালি যখন আমাদেরকে অডিশনের কথা বলা হলো তখন আমি আসলে অডিশনে যাইনি। আমি 3-4 দিন অডিশন মিস করেছি। 3-4 দিন মিস করার পরে আমার ফ্লাইট, আমি ফাগুন হাওয়া করতে চলে যাব। তার আগের দিন রাতে আমাকে, আমি আমার কিছু বড় ভাই আছেন, আমি তাদের সাথে 1-2 জন আছেন যাদের সাথে আমি সব বিষয়গুলো ডিসকাশন, মানে যখন আমি ঠেকে যাই তখন আমি ওনাদের সাজেশন নেই। তো তাদেরকে বললাম যে ভাই কি করব বলেন তো। তো বললো যে তিশা তুমি অডিশনটা দাও না, অডিশন একটু যাও, যে কথা বলে ইটস নট অডিশন, এটা জাস্ট ইন্ট্রোডিউস, কারণ ওনারা একজন ইন্টারন্যাশনাল একটা টিম এসেছে, আমাদের বাংলাদেশি টিম, ইটস লাইক ইন্ট্রোডিউস করা হচ্ছে নিজেকে, এটা অডিশন হিসেবে দেখো না। আমি বলছি, আচ্ছা ঠিক আছে দেখি। তারপরে আমাকে রাতে একটা ফোন আসলো, সেটা হচ্ছে জাহিদ ভাই, বনু তিশা তুমি নাকি অডিশনে যাও নাই। আমি বলি জাহিদ ভাই এত বছর কাজ করার পরে অডিশনে যাওয়া এটা কি ধরনের, তারপরে কালকে আমার ফ্লাইট, বলে তুমি 3 দিন মিস করছো। আমি বলছি জাহিদ ভাই আপনি তো আমাকে চেনেন। বলেন না, আমি বোন, আমি তোরে বলতেছি কালকে আমি যাব, কালকে তুই যাবি, আমি তোমার ওখানে দেখতে চাই, তুমি কালকে যাবা, ঠিক আছে। জাহিদ ভাই মো আপা তো স্পেশাল, ডেফিনেটলি আমার জীবনে অনেক মানুষ স্পেশাল। জাহিদ ভাই যখন বললো তুমি যাবা, আমি জাস্ট বললাম ওকে ঠিক আছে। আমি আর সেকেন্ড থট দিইনি, আমি গেলাম, ওনাদের সাথে গল্পগুজব করলাম। ওইখানে যে বললো যে তুমি জাস্ট আমাদের সাথে একটা পরিচয় পর্ব, ইটস নট আ ইন্টারভিউ অ্যান্ড অল দিস থিংস। ওকে, পরিচয় হলাম, পরিচিত হয়ে তাড়াতাড়ি আমি চলে গেলাম ফাগুন হাওয়াতে, এবং আমার কাছে মনে হয়েছিল মানে অহেতুক গিয়েছে, আমাকে নিবে না হেন তেন, যাই হোক। হঠাৎ করে বলল যে ফজিলাতুন্নেসার জন্য তো তোমাকে আমরা সিলেক্ট করেছি এবং তুমি ওই ক্যারেক্টারটা করতে চাও কিনা, ইন্টারেস্টেড কিনা বলো। আমি বললাম ওকে ফাইন। ওই সময় আমি আসলে আমার কাছে মনে হচ্ছিল আমি কাজটা করতে চাই না, বিকজ তখন আমি মেন্টালি প্রিপেয়ার হচ্ছিলাম যে আমি মা হতে চাই, এবং আমি একটা ব্রেক নিয়ে আমি চেষ্টা করছিলাম যে আমি মা হতে চাই, আমার ওই প্রসিডিউরটার মধ্যে আমি কোনো কাজ বা কোনো কিছুর মধ্যে যেতে চাই না। এবং ওদেরকে আমি বলেছিলাম ঠিক আছে আমি এই মাসটা দেখব, আমার একটা এই ডেটটা যদি ক্রস করে যায় তাহলে আমি কন্ট্রাক্ট সাইন করব, সিনেমাটা করব, আর এই ডেটটাতে যদি পজিটিভ রেজাল্ট আসে যে আমি কনসিভ করছি তাহলে আমি সিনেমাটা করব না। এবং তারা আমার ডিসিশনটাকে রেসপেক্ট করেছে, বলেছে ঠিক আছে আমরা এই 15 দিন তোমার জন্য ওয়েট করছি, 15 দিন পর উই উইল টক অ্যাবাউট ইট। আফটার 15 ডেজ হয়তো বা আল্লাহ তাই চাচ্ছিল, আফটার 15 ডেজ পর আমার রেজাল্ট নেগেটিভ আসে, তখন আমি তারপরে আমি কন্ট্রাক্ট সাইন করি যে ওকে ফাইন লেটস ডু দ্য ফিল্ম। সরারও বললো যে খামাখা তো প্রেশার নিও না, তুমি ফিল্মটা করে আসো, করে আসার পরে আবার না হয় আমরা ঠিকঠাক সব গুছাবো, সমস্যা তো নাই। আচ্ছা ঠিক আছে লেটস ডু ইট। আপনার এই ইন্টারভিউতে মানে তারপরে আমার চোখে আসলে ভেসে হচ্ছে- উঠছিল সামথিং লাইক এন অটোবায়োগ্রাফি। আচ্ছা মানে হ্যাঁ জাস্ট হ্যাঁ, আমার মনে হচ্ছিল আপনি কি ওই সিনেমার গল্প বলছেন কিনা, মানে কয়েক না সেকেন্ডের সিনেমার জন্য। গল্পটা আরো আসে, এরপরে আরো মানে সিনেমাটিক আমার একটা আমার লাইফ ফিল হচ্ছিল যে আপনি ওই সিনেমার গল্পে আছে কিনা। আচ্ছা এনিওয়ে আমি শুনতে চাই। হ্যাঁ। তারপরে আসলো হচ্ছে রেমুনেশন কি হবে, এটা নিয়েও আই টুক 10 to 5 days। কি দিব রেমুনেশন, কি দিব, মানে ফজিলাতুন্নেসার ক্যারেক্টার আমি করতে পারছি, এরকম একটা কাজের সাথে আমি থাকতে পারছি, এবং অনেকে যারা আমাকে অনেক ভালোভাবে চিনে, আম ফ্রম আ পলিটিক্যাল ফ্যামিলি, আমি আসলে কি অ্যামাউন্ট বসানো উচিত এটা আসলে বুঝতে পারছিলাম না। তারপরে আমার মা বলল যে ফ্যামিলির একটা কাজ করতে চাচ্ছ, তুমি অ্যামাউন্ট নিয়ে চিন্তা করছো। সো দ্যাট ট্রিগার মি অ্যান্ড বললাম যে ওকে ফাইন লেটস নট থিঙ্ক অ্যাবাউট ইট, লেটস ডু ইট, সিনেমাটা করে ফেলি। আমি ওভাবে এই কাজটা করা। এবং সেই চলচ্চিত্রে
আপনি এত ভালো অভিনয় করেছেন এবং শেষ দৃশ্যে যখন আপনি ছাদে উঠে স্বাধীন বাংলাদেশের পতাকা ওড়ান, সে সময় কারো গুজবাম্প হয়নি এমন কোনো দর্শক খুঁজে পাওয়া যাবে না। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে কিছু বলেছেন সিনেমাটা দেখার আমি পর? খুবই দুর্ভাগ্য আমার যে আমি যখন এই সিনেমাটা রিলিজ পাই তখন আমি পুসানে ছিলাম, আমার সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি নিয়ে আমি পুসানের মাটিতে হাঁটছিলাম। সেটাও বাংলাদেশের জন্য একটা বিশাল বড় অবশ্যই। অ্যাচিভমেন্ট, সেটাও আমি মিস করতে চাইনি। ওনার সাথে সিনেমা দেখার সৌভাগ্য আমার হয়নি, ওনার কেমন লেগেছে জানার সৌভাগ্য হয়নি, কিন্তু আসার পরে মেট্রো রেল উদ্বোধনীতে উনি আমাকে ইনভাইট করেছিলেন, ওনার জি। ওখান থেকে ইনভিটেশন এসেছিলেন। তখন আমি জানতে চেয়েছিলাম যে আপনার কেমন লেগেছে। তখন উনি আমাকে দেখে বলছে, এই যে আমার মা দাঁড়িয়ে আছে, কোনো জায়গায় পেলাম না, তোমাকে আমি আজকে পেলাম। আমি বললাম আলহামদুলিল্লাহ, আপনার কেমন লেগেছে? উনি খালি বলছেন খুব ভালো লেগেছে। আই বাহ। থিংক এটাই তো বিশাল বড় একটা এটাই নিশ্চয়ই, জীবনের একটা নিশ্চয়ই। বড় অর্জন আসলে। আমরা একটু আবার জাহিদ হাসানের প্রসঙ্গে আসি, যার একটা ফোন কলের কারণে আপনি অডিশনে গিয়েছিলেন, তার উপর একজন বড় ভাই হিসেবে আপনার আস্থা রয়েছে। আমরা জাহিদ হাসানের স্ত্রী, আমাদের আরেক প্রিয় তারকা সাদে আপা। ইসলাম মৌ, তার সম্পর্কে একটু জানতে চাই। ওহ। আপনার জীবন অনেক স্পেশাল একটি জায়গা। মো আপাকে আমি বলবো যে সবাই তো আমি সবার, আমাকে সবাই গাইড করেছে, আর মো আপাকে আমি জ্বালিয়েছি জীবনে অনেক। আমার মনে আছে শুরুর দিকে কি ছিল, মো আপা আমার এটা লাগবে, এই সময় এটা মো আপা লাগবে, আচ্ছা ঠিক আছে আয়। মো আপা আমার নাচের স্টেপ শিখতে হবে, রাত বাজে 10, 10:30, 11টা, আচ্ছা ঠিক আছে আয়। মো আপা আমার এটা লাগবে, আচ্ছা ঠিক আছে আয় আয়, আমি অ্যারেঞ্জ করে দিচ্ছি আয়। সো মো আপাকে আমার প্রথম জীবনে আমি অনেক জ্বালিয়েছি, অনেক জ্বালিয়েছি। আপনার এবং বিয়ের একটি ঘটনা হ্যাঁ, রয়েছে। এবং অনেক জ্বালিয়েছি, এবং সে আমার, আমি কিন্তু আমার মডেলিং এ আসা, সে আমার ইন্সপিরেশন। আমি উনাকে দেখে আসলে মনে আছে, আমি ওটার আগে একটা ছোট্ট ঘটনা বলি। মোয়াপার যখন কেয়ার অ্যাডগুলো ছাড়তো, পরবর্তী সময় কেয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি হয়েছিলাম, মোয়াপার অ্যাডগুলো থাকতে একটা অ্যাড ছিল, মোয়াপা এরকম করে চুলের ঝাটকা দেয়। আমার চুল তো সবসময় অনেক বড় থাকতো, আমি ওয়াশরুমে যে চুলটা ভিজিয়ে সবসময় এই ঝাটকা দিতাম আর লাইট বাস্ট হয়ে যেত। তো আমার মা প্রথম প্রথম বুঝতো না যে প্রতিদিন একটা করে লাইট লাগাতে হয় কেন, লাইট বাস্ট হয় কেন। পরে আমি কিছু বলতাম না, আমি জানি না আম্মু কেন বাস্ট হয়, আমি জানি না। এবং আম্মু প্রায় অনেক পরে আমি যখন কেয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে তখন আমি বলতাম যে আম্মু আমি এই মুভমেন্টটা প্র্যাকটিস করতাম, এই যে চুলের ঝাঁকানিতে ওটাতে লাইট বাস্ট হতো। পরবর্তী সময় যে পেমেন্ট পাচ্ছি সব লাইটের বিল আমাকে দেবে। তো বিয়ের ঘটনাটা আর শুনি। বিয়ের ঘটনা, আমি ওয়েস্টিনে আমাদের বিয়ে হয়েছে, তখন আমি গাড়িতে নিচে বসা, আমি উপরে উঠিনি। আমি মোয়াপাকে ফোন দিলাম, মোয়াপা তুমি আসছো? বলে আমি ফ্লাইট থেকে নামলাম, আমার পক্ষে আসা সম্ভব না, বিকজ আমি এখন এয়ারপোর্ট থেকে ধানমন্ডি যাব, রেডি হয়ে আসবো, তোর বিয়েতে তো এমনি এভাবে আসতে পারবো না, সো আমার মনে হয় না আই ক্যান মেক ইট। আমার খুব মন খারাপ হয়েছিল, আমি স্টেজে উঠবো না। বলে না না তুই যা, আমরা দেখা হবে ইনশাল্লাহ, আমার দোয়া তো আছে সব সময় তোর কাছে। তারপরে মোয়াপা আমাকে খুব ক্রিয়েটিভ, মানে খুব সুন্দর একটা গিফট দিয়েছে। আমার মনে হয় প্রত্যেকটা গৃহিণীর এটা একটা স্বপ্নের গিফট। আমাকে সেটা? মোয়াপা কয়েকদিন পরে ফোন দিয়ে বলল যে আমার মায়ের একজন শেফ ছিল যে একটু অসুস্থ থাকাতে চলে গিয়েছিল, তারপর আমার রাশা আন্টি অন্য একজন শেফ নিয়েছে, তো উনি আবার ব্যাক করবে কাজে, তো তুই উনাকে নে, এটা আমার তোর বিয়ের গিফট। আমি বললাম শেফ? বলে তুই নিয়ে দেখ। এবং সেই শেফ আমার বিয়ের শুরু থেকে 11 বছর আমার সাথে ছিলেন। তারপরে উনি অসুস্থ হয়ে যায় বয়সজনিত কারণে, উনি গ্রামে চলে যায়, মানে রিটায়ার্ড করেছেন আর কি। ওনার আমি যখনই পারি ওনাকে একটু সাহায্য করার চেষ্টা করি। সেই সাহায্যটি সংসার হচ্ছে তাকে জীবনে- জমি কিনে দেয়া এবং তাকে বাড়ি করে দেয়া। এবং সংসার জীবনে যেটি ভীষণ গুরুত্বপূর্ণ না, হ্যাঁ, যে সবচেয়ে একজন, গুরুত্বপূর্ণ। সহযোগী, এবং এরকম একজন সহযোগী মোয়াপা আপনাকে হ্যাঁ। দিয়েছিলেন। এবং অনেকে সত্যি। জানে না, আমি চেষ্টা করি আমার যে স্বল্প ইনকাম আছে বা আমার যতটুকুন আমার এবিলিটি আছে, আমি কিছু মানুষের এডুকেশনের রেসপন্সিবিলিটি নেওয়ার চেষ্টা করেছি। কিছু মানুষকে তার জীবনকে যতটুকুন পারি তাকে হেল্প করার আমি চেষ্টা করে যাই। এটা আমি হয়তোবা প্রচার করি না, অনেক সময় কোনো জায়গায় প্রচার করা হয় না, বাট আমি আমার ইনকাম থেকে যতটুকুন পারি আমি সাহায্য করার চেষ্টা করি। এবং আমি সবাইকেই রিকোয়েস্ট করি যেন আপনারা, আছে না যে আমি জানি আমরা যত পাই ততই চাই,
তারপরেও তার মধ্যে থেকে আপনারা যদি দুইজন মানুষকে একটু সাহায্য করার চেষ্টা করেন তাহলে কিন্তু অনেক উপকৃত হয় সমাজ। কত বিশেষণ দিব আসলে। ও মাই গড। আমরা আসলে একটু ওটিটির দিকেই যাই, হ্যাঁ, কারণ যেটি কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে ওটিটির ফিল্মগুলো তো আসলে সারা বিশ্বে অরিজিনাল ফিল্ম হিসেবে আসলে স্বীকৃত হচ্ছে। আমরা কিছুদিন আগে আমরা যদি ভারতের দিকেই তাকাই, কৃতি শ্যানন মিমি ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছে এবং সেটিও কিন্তু সিনেমা হলে রিলিজ হয়নি, না, কিংবা OTT দেশের বাইরে যে হলিউডের রোমা কিংবা আরো অনেক ছবি সেগুলো ওটিটিতেই রিলিজ হয়েছে। তো সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফিকেই আমরা সেভাবেই একটা সিনেমা হিসেবে দেখেছি এবং সেটি আপনাদের জীবনের গল্প। এবং এই চলচ্চিত্রে আপনি অন্যতম চিত্রনাট্যকার এবং প্রযোজকও ছিলেন। তো এই নতুন রোলটা কেমন উপভোগ করেছেন? নাট্যকার নাকি প্রযোজনা? দুটোই। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান যেটা, জি, সেটার প্রোডিউসার Z5 আমি ছিলাম, জি। জি5 এর। তারপরে নোল্যান্স ম্যান যেটা এখনো পাইপলাইনে আছে, সেটার সাথে ওটা স্কয়ার গ্রুপ যুক্ত আছে। অবশ্যই স্কয়ার গ্রুপ আছে, চ্যানেল আই আছে, এআর রহমান আছেন, নওয়াজুদ্দিন সিদ্দিকী। হ্যাঁ নওয়াজুদ্দিন সিদ্দিকী নিজেও আছেন, ছবি আলো আছে, সবাই আমরা আছি। মানে এটা বিশাল বড় বাজেটের ফিল্ম এবং এটা আমার মনে হয় থার্ড প্রোডাকশন বলা চলে। এটা হচ্ছে মিনিস্ট্রি অফ লাভের একটা জি, প্রথম film, ছবি। প্রথম ছবি 12টা ছবির মধ্যে। সো নাট্যকার হিসেবে এটা আসলে বলবো যে গল্প তো এত বছর কাজ করেছি, গল্প তো সবসময় মাথায় আসে, ক্রিয়েটিভ আইডিয়াস সবসময় ঘোরাঘুরি করে, কখনো এটাকে এক্সিকিউট করা হয় নাই বা লেখা হয় নাই। এবারে ভাবলাম যে ঠিক আছে, এরকম একটা গল্প যদি হয়, আমাদের ফ্যামিলির গল্প বা আমাদের পার্সোনাল গল্প থেকে ইন্সপায়ার হয়ে যদি হয়, লেটস ডু সামথিং। যেহেতু আমারও আইডিয়াজ আছে, আমিও এই রাস্তা দিয়েই গিয়েছি, সো আমার পার্টটা আসলে তখন আমি সরারকে বললাম লেটস আমি লিখে দেই তাহলে। তো ওভাবেই আসলে ইনক্লুডেড। এবং সেই সিনেমার মাধ্যমে আমরা চিত্রনায়ক ফারুককে পেয়েছি। ও মাই গড। আমরা ইলহামকেও দেখেছি আলহামদুলিল্লাহ। শেষের দিকে। এবং ইলহামকে নিয়ে এবার একটু জানতে চাই যে ইলহাম আসলে আপনার মতোই শান্ত হয়েছে। আপনি ছোটবেলায় যেমন শান্ত ছিলেন, এখন সে অ্যাক্টিভ, তবে তাকে দুষ্ট বলা যায় না। না না, আমি তাকে কখনোই দুষ্ট বলি। আসলে কোনো বাচ্চাই দুষ্ট না, বাচ্চারা অ্যাক্টিভ হয়, বাচ্চারা কখনো দুষ্ট হতে পারে না। আমার ইলহাম আলহামদুলিল্লাহ অ্যাক্টিভ বাচ্চা, আমি এটাতেই খুশি। আল্লাহ ওকে যেন সুস্থ রাখে, এটাই আমি আল্লাহর কাছে দোয়া করি। আমি চাই ও ওর বাবার মতো হোক এবং ও ওর বাবার মতনই কিছুটা হয়েছে, এটাতে আমি খুব প্রাউড ফিল করি। সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি তো আমরা দেখেছি, সিনেমা শেষটুকুও দেখেছি, কিন্তু সিনেমা শেষ হয়ে যাওয়ার পরও 1 থেকে 2 মাস পরে আপনার জীবনেও অনেক ঘটনা ঘটে গেছে এবং পরিচালক অভিনেতা মোস্তফা সরোয়ার ফারুকী হসপিটালে ছিলেন অনেক দিন। তার কিছুদিন পরে ইলহামও হসপিটালে গিয়েছে। তো সেই সময়টা একজন কি বলবো না, দশভুজা নারী কিংবা থাকে না যে নিজে একজন ফাইটার হিসেবে আপনি সব কিছু সামলে নিয়েছেন এবং মোস্তফা সরোয়ার ফারুকের ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল ছিল, সেগুলো বাতিল করা কিংবা আরও বিভিন্ন অ্যাসাইনমেন্ট, পরিবার, সব কিছু একাই সামলেছেন, যেটা আমরা সবাই দেখেছি। কিভাবে সম্ভব এত কিছু সমন্বয় করা? আমার কাছে মনে হয় বাংলাদেশের না, আমার কাছে মনে হয় নারীরা আসলে মানসিকভাবে খুব স্ট্রং হয়, এটা আল্লাহ প্রদত্ত। বলে না যে রাধে সে চুলো বাঁধে। একটা নারী, এটা আমি ফোকাসড বা আমার বিষয়গুলো সবাই জানে বলে দেখছেন যে একটা নারী তার হাজবেন্ড যখন স্ট্রোক করলো, তারপরে তাকে সুস্থ করার সাথে সাথে তার বাচ্চা অসুস্থ হয়ে গেল, তারপরে এই যে এত কিছু সামলানো। আমার কাছে মনে হয় আমি এমন আহামরি কিছুই করি না, আমার চাইতেও আরো অনেক বড় বড় পজিশনে বড় বড় ডিসিশন নিচ্ছে নারীরা। কয়েকদিন আগে ফেরদৌস ভাইয়ের ওয়াইফ, ভাবি যেই প্লেন ক্র্যাশের যেই ইনসিডেন্টটা ঘটলো, আমি তখন ফেরদৌস ভাই তখন ওই যে সরার অসুস্থ হয়ে যাওয়ার পর উনি আসছিলেন এবং উনি পুরো বিষয়টা আমাকে ব্রিফ করলো যে এইরকম এরকম ঘটনা ঘটছে এবং সে এই ডিসিশন নিয়েছে। ওই রকম একটা মুহূর্তে তানিয়া ভাবি যে ডিসিশনগুলো নিয়েছিল, এটা কিন্তু অস্বাভাবিক। সো আমার কাছে মনে হয় যে একজন নারী দেশ চালাচ্ছে, ওনার প্রেশার কি কম? ওনার তো মানে প্রেশার টু দি পাওয়ার ইনফিনিটি। সো পৃথিবীর যে কোনো নারীর দিকেই তাকালে দেখবেন যে নারীরা অনেক মানসিকভাবে স্ট্রং হয় এবং অনেক প্রেশার নিতে পারে, এটা আল্লাহর তরফ থেকেই একটা ব্লেসিং। তো আমার মনে হয় আমার প্রেশার কিছুই না। আমার মা যেই প্রেশার নিয়েছে বা
আমাদের যেই সকল ইম্পর্টেন্ট স্থানগুলোতে নারীরা আছে, সেই যেই নারীরা যেই পদক্ষেপ নেয়, এটা মানে অমানবিক, এটা আসলে বলে প্রকাশ করা যায় না। ইভেন বাচ্চাকে মানুষ করার জন্য যেই নারীটা ইটের ভাটায় কাজ করছে বা একটা বাজার মানে সবজি বিক্রি করছে, তাদের স্ট্রাগল তো কিছুই না, মানে তাদের স্ট্রাগল আমাদের তুলনায় তো অনেক বেশি। সো আমি যখনই কোনো বিপদে পড়ি, আমি চেষ্টা করি যে আমার চাইতেও আরও খারাপ পজিশনে বা আমার চাইতেও আরও প্রেশারে কোন মানুষটা আছে, আমি সেই মানুষগুলোর দিকে তাকানোর চেষ্টা করি। তখন আমার প্রেশারটা আসলে প্রেশার মনে হয় না। আমার প্রেশারটা সত্যি অনেক প্রেশার ছিল না, কারণ আমার আশেপাশে অনেক ভালো ভালো কিছু মানুষের সাপোর্ট ছিল, যারা ঢাল হয়ে আমার পিছনে দাঁড়িয়েছিল যে ওকে ফাইন, এগিয়ে যাও, আমরা আছি। অনেকের পিছনে তো এরকম ঢাল থাকে না, কিন্তু তারাও তো সারভাইভ করে, তারাও কিন্তু স্ট্রংলি চলে। সো আমার কাছে মনে হয় আমার প্রেশার এমন কিছুই না অন্যান্য নারীর তো। এবং মোস্তফা সরোয়ার ফারুকীর মতো একজন জীবনসঙ্গী যখন পাশে থাকে, যিনি তার দুঃসময় এবং আপনার সন্তান যখন হসপিটালে, আপনার জন্মদিন 20 ফেব্রুয়ারিতে ছোট্ট একটা কেক উপহার নিয়ে আপনার কাছে এসেছিলেন। যেটা একটা কে একটা আরেকটা Ring। আন্টি। জি, আপনার জীবনে মোস্তফা সরোয়ার ফারুকী কিরকম সেটা তো আমরা জানি, দেখি, তারপর যদি দু লাইনে জানতে চাই। আমার জীবনে আসলে মোস্তফা সরোয়ার ফারুকী শুধুমাত্র যে আমার হাজবেন্ড বললে ভুল হবে, পার্টনার বললে ভুল হবে, সে এমন একজন মানুষ যে মানুষটা সবসময় ঢাল হয়ে আমার পাশে আছে, মানে ঢাল হয়ে আমার পিছে দাঁড়িয়ে থাকে, আমাকে সাপোর্ট দেওয়ার জন্য মাঝে মাঝে আমার পাশে দাঁড়িয়ে থাকে, আমাকে রাস্তা দেখানোর জন্য মাঝে মাঝে আমার সামনেও দাঁড়িয়ে থাকে। সো আমার চারপাশ জুড়েই আসলে মোস্তফা সরোয়ার ফারুকীর ছায়া আছে, যে আমাকে সবসময় আমাকে প্রোটেক্ট করে, আমাকে বুঝিয়ে দেয়, আমাকে শেখায়, আমাকে শাসন করে, আমাকে ভালোবাসে। সো ইটস আ কমপ্লিট প্যাকেজ। হ্যাঁ, ভুল ত্রুটি সবারই আছে, ওরও অনেক, নো ওয়ান ইজ পারফেক্ট, আমিও পারফেক্ট না, সেও পারফেক্ট না, কিন্তু আমার কাছে মনে হয় যে এই এই বিষয়ের মধ্যেও সে আমাকে যতটুকুন দেয়, আই থিঙ্ক আলহামদুলিল্লাহ ইটস গুড এনাফ ফর মি। চমৎকার চমৎকার। ভীষণভাবে আসলে আমি বসে বসে অনুধাবনই করছিলাম, এবং আপনি যখন বলছিলেন না যে মেয়েদের একটা আলাদা আলাদা পাওয়ার থাকে, আসলে সত্যিই তাই। সেই পাওয়ারটা আসলে সব মেয়ে হয়তো সবভাবে ইউজ করতে পারে না বা জানে না, আপনি সেটা পেরেছেন। কি বলবো, একেবারে খ্যাতির শীর্ষে থেকেও আপনি একটা ব্রেক নিয়েছেন, আপনি মা হয়েছেন, খুব চমৎকারভাবে সংসার গুছিয়ে আবার নতুনভাবে কাজে ব্যাক করেছেন, এবং এত সুন্দর করে যে লাইফ পার্টনারকে ব্যাখ্যা করে, নিশ্চয়ই তাকে এখানে এনে যদি আমরা তাকে জিজ্ঞেস করি, তাই না রুম্মান, সেও নিশ্চয়ই আপনার সম্পর্কে এরকম একটি পজিটিভ ভাইবই দিবে। এটা ফোনে জিজ্ঞেস করি। আমরা একটু জানতে চাই হাইপোথেটিক্যালি, আবার বাবার প্রসঙ্গে যেতে চাই, যেহেতু বাবা মাকে দিয়ে শুরু করেছিলাম, তারাই জীবনের শিকড়, তারাই আমাদের অস্তিত্ব। বাবাকে যদি কখনো কোথাও ফিরে পান, কি বলতে চান? বাবাকে ফিরে পেলে মানে কি বলতে চাই, এটা তো আসলে বলতে গেলে এই প্রোগ্রাম শেষ হয়ে যাবে, কিন্তু আমি আমার মা বাবাকে মানে ফিরে পাওয়া, মানে আমি এখনো আমার মাকে বলি যে, আমার মাকে আমি বলতে চাই মা আই লাভ ইউ। এর চাইতে আর একটা মাকে আসলে কিছু বলা যায় না, বলে ব্যাখ্যা করে শেষ করা যায় না। মাকেও বলতে চাই মা আই লাভ ইউ। বাবাকেও যদি পাই তাহলে অবশ্যই বাবা থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আই লাভ ইউ সো মাচ। হয়তো বা মানুষের কাছে তুমি এই পৃথিবীতে নেই, কিন্তু আমার কাছে এখনো তুমি আমার আশেপাশে আছো। কখনো কি অনুভব করেন যে ইলহামের পাশে বাবার আছে? আমি সবসময় অনুভব করি যে আমার বাবা শুধুমাত্র আমার পাশেই না, আমার মেয়ের পাশে, আমার হাজবেন্ডের পাশে, আমার যে কোনো খারাপ সময়ের সময় আমার পাশে আছে। আচ্ছা, মৃত্যুকে আপনি কিভাবে দেখেন? মৃত্যুকে, এটা একটা চরম সত্য, যত তাড়াতাড়ি মেনে নেওয়া যায় তত তাড়াতাড়ি ভালো। আপনি যখন থাকবেন না, আপনি কি চান যে আপনার কোন বিষয়গুলো সবাই মনে রাখুক? আমি যখন থাকবো না, আমি চাই মানুষকে সাহায্য করার যে প্রবণতা বা এই জিনিসটা মানুষ করুক, মানুষের পাশে দাঁড়ানোটা, এটা আমি চাই যে মানুষ মানুষের পাশে দাঁড়াক, মানুষ মানুষকে সাহায্য করুক, পাশে দাঁড়াক। এই জিনিসটা আমার মনে হয় আমি না থাকলেও আমি চাই মানুষ করুক, মানে আমার কাছ থেকে যতটুকুন তারা
যদি আমাকে মানে বা যদি আমার কথাগুলো তাদের জীবনে কোনো ভূমিকা রাখে, তাহলে আমি অবশ্যই চাইবো যে একজন মানুষের পাশে একজন মানুষকে পাওয়া এটা খুব ব্লেসিং। সহজে বিপদে মানুষকে পাওয়া যায় না। সো বিপদে পাশে থাকবেন, যে কোনো সাহায্য লাগলে আপনার সামর্থ্য অনুযায়ী সাহায্য করবেন, এটাই আসলে খুব দরকার। অবশ্যই। এবং আমি যেটা বলছিলাম যে সবাই আপনাকে বিশ্বাস করে এবং আপনি একজন আস্থাভাজন মানুষ, এবং নুসরাত ইমরোজ তিশা, নুসরাত বিজয়ী, তিশা আনন্দময়। আজকের এই আনন্দময় রাঙা সকালটা আমরা এই কথার রেশ ধরে শেষ করতে চাই। অসম্ভব ভালো লাগলো আমাদের আজকে রাঙা সকাল। সাকির এবং আমার খুব দারুণ একটা সময় ভীষণ, কাটলো। ভীষণ। না, আমারও খুব ভালো লাগলো। ঈদের আনন্দের মধ্যে একটু ইমোশনালও হয়ে গেলাম। পুরনো অনেক কথা মনে পড়ে গেল। থ্যাংক ইউ তোমাদের দুজনকে, ধন্যবাদ, মাছরাঙাকে ধন্যবাদ। খুবই ভালো লাগলো আজকের এই আলোচনা। আলোচনা না তো, গল্প। জীবনের গল্প আরো হবে অন্য কোনো আয়োজনে হয়তো। অবশ্যই। ভালো থাকবেন। আপনারাও ভালো থাকবেন, এবং আবারও মাছরাঙার সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঈদ মোবারক। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা আগামীকাল আবারও ফিরে আসবো রাঙা সকালে বিশেষ কোনো অতিথিকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাছরাঙা টেলিভিশনের ঈদের অনুষ্ঠানগুলো দেখতে থাকুন। শুভ সকাল। ঈদ মোবারক।